বাসর রাতে আমার বরের পরিবর্তে 7 বছরের দেবরের সাথে রাত্রি যাপন করতে হয়েছে। যেই রাতে বরের সাথে গল্প গুজব সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার কথা, সেই রাতে সারাটা রাত আমার চোখের পানি ফেলতে ফেলতে কেটেছে। আমার বর কবুল বলে বিয়ের আসরে আমাকে একা ফেলে চলে এসেছে। যেখানে মেয়েরা বরের হাত ধরে শ্বশুর বাড়িতে প্রবেশ করে, সেখানে আমি 7 বছরের দেবরের হাত ধরে শ্বশুর বাড়িতে প্রবেশ করেছি। আমাদের বিয়ের দুইটা দিন পার হয়ে গিয়েছে, অথচ আমার বর একটা বারের জন্যেও আমার মুখ দর্শন করেনি, আমার সাথে দুটো ভালো করে কথাও বলেনি। একটা মেয়ের কাছে এর থেকে বড় অপমান আর কি বা হতে পারে? বলতে পারিস আদিতা? কি বলছিস আপু? উৎস তালুকদার তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমাকে উৎসের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা ছিল বুঝি? কেন আমার জীবনটা নষ্ট করে দিলি আদি? বিশ্বাস কর, আমি বেশি কিছু চাইনি। আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থের লোভ আমার জীবনটাকে শেষ করে দিল রে আদি। তুই আমাকে ভুল বুঝছিস আপু। উৎস তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, এখানে আমার দোষ কোথায় বলতো আপু? আমি তো আর উৎসকে বলে দেইনি যে যেন তোকে স্ত্রী হিসেবে না মেনে নেয়। উৎস তোকে ভালোবাসে আদি। 2 দিন আগে উৎসের সাথে তোর বিয়ে হবার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আমার ছোট বোনের হবু বরের বউ হয়ে গেলাম। সেটা আবার যেন তেন বউ না, কাগজের বউ, যাদের সম্পর্ক শুধুমাত্র 3 কবুল আর একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ। বিয়ে বিয়ে বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানান রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহীনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে। তাদের মধ্যে ভর করে একরাশ লজ্জা কামনা বাসনা, প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা ব্যাকুলতা, ভয় আর সুখ মিশ্রিত অনুভূতি। আমিও তার ব্যতিক্রম ছিলাম না আদি, কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। কেন আমার সাথে এমনটা করলি? তোকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না আদি, কোনো দিনও না। এ কথাগুলো বলেই ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল আদ্রিকা। তার পুরো নাম আদ্রিকা খন্দকার। সজল খন্দকার আর শায়লা খন্দকারের বড় মেয়ে আদ্রিকা খন্দকার। আদ্রিকা আর আদিতা দুজনেই যমজ বোন। আদিতার থেকে আদ্রিকা 2 মিনিটের বড়। সবাই ভালোবেসে আদ্রিকাকে আদ্রি আর আদিতাকে আদি বলে ডাকে। যমজ হওয়ার দরুন তাদের চেহারার মিল থাকলেও চারিত্রিক দিক থেকে একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা। আদি অনেক স্টাইলিশ আর চঞ্চল প্রকৃতির। বিলাসবহুল জীবনযাপন তার পছন্দ। বড়লোক বাপের বকে যাওয়া ছেলে মেয়েদের সাথে তার ওঠা বসা, রাত অবধি তার ড্রিঙ্ক করা সিগারেট খাওয়া তার কাছে যেন ভাত মাছ। অন্যদিকে আদ্রিকা আদি তার সম্পূর্ণ বিপরীত। আদ্রি খুব সহজ সরল শান্ত প্রকৃতির, বাবা মায়ের বাধ্য সন্তান। নিজেকে সবসময় বোরকা হেজাবে মুড়িয়ে রাখতেই পছন্দ করে। আদ্রি আর আদি দুজনেই অনার্স 2য় বর্ষের ছাত্রী, কিন্তু কেউই জানে না তারা দুজনই একই মায়ের পেটের আপন বোন। আদি হোস্টেলে থেকে পড়াশোনা করে। আদির ফ্রেন্ড সার্কেলের সবাই জানে তার বাবা অনেক বড় বিজনেসম্যান, অথচ আদির বাবা সজল খন্দকার সামান্য বেতনে প্রাইমারি স্কুলের দপ্তরি চাকরি করেন। আদির হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনার খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। শুধুমাত্র আদির কথা ভেবে আদ্রি পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করে। মাস শেষে নিজের বেতনের সম্পূর্ণ টাকা বোনের হাতে তুলে দেয়, যাতে করে বোন নিজের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে। অথচ সেই বোনের জন্যই আদ্রির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। আদ্রি ভার্সিটিতে গিয়ে ক্লাস শেষ করে পরপর 3টা টিউশনি করে তবেই বাড়ি ফেরে। দিনটি ছিল সোমবার। সেদিন আদ্রির স্টুডেন্ট নাতাশার জন্মদিন ছিল। আদ্রি নাতাশাকে পড়াতে গিয়েই দেখে তাদের পুরো বাড়িতে এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। আদ্রি ভেতরে গিয়ে জানতে পারে আজ নাতাশার জন্মদিন। রাতে অনেক বড় করে পার্টি হবে। অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আসবেন নাতাশার জন্মদিনের পার্টিতে। এইসব দেখে আদ্রি চলে আসতে গেলে নাতাশা আদ্রিকে বাধা দেয়। যা দেখে নাতাশার মম রক্তচক্ষু নিয়ে নাতাশার দিকে তাকিয়ে থাকে। তিনি আদ্রিকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু মেয়ের ভালোর কথা বিবেচনা করে আদ্রিকে চোখের সামনে সহ্য করতে হয়। তার হাজবেন্ড ফারুক চৌধুরী নাতাশার পড়াশোনার জন্য আদ্রিকে এই চৌধুরী ভিলায় নিয়ে আসে। আদ্রি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অন্যদিকে নাতাশা খুবই দুষ্টু
আর চঞ্চল প্রকৃতির। এই জন্যই কোনো টিচারই তাকে পড়াতে চায় না। সেই দুষ্টু মেয়েটাকে আদ্রি ভালোবাসা দিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারে। নাতাশা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। তার পড়াশোনার ইমপ্রুভমেন্ট দেখে ইতি চৌধুরী চাইলেও আদ্রিকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিতে পারে না। কিন্তু সুযোগ পেলেই আদ্রিকে অপমান করতে ছাড়ে না। নাতাশার জন্মদিনেও ছাড়েনি। তিনি নাতাশাকে সাইডে নিয়ে গিয়ে বলেন, এটা তুমি কি করলে বেবি? তুমি জানো আমাদের বাসায় আজকে কত মেহমান আসবে, কত বড় বড় সেলিব্রিটি তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে। এত লোকের মাঝে তুমি ওই থার্ড ক্লাস মেয়েকে থাকতে বললে? সবাই যদি মেয়েটার পরিচয় জানতে চায় তখন আমি কি জবাব দিব? আমি যদি সবাইকে বলি একটা থার্ড ক্লাস গরিব মেয়ের কাছে আমার বেবি পড়ে, তাহলে আমার মান সম্মান থাকবে বলো? ইতি চৌধুরীর কথা শুনে আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আদ্রির। আদ্রি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নাতাশা দৌড়ে গিয়ে আদ্রির হাতটা ধরে বলে, ম্যাম প্লিজ, মমের কথায় আপনি কিছু মনে করবেন না। আপনি আরেকটু থাকুন না ম্যাম, আমার ভালো লাগবে। আমি শুধু শুধু কেন থাকবো নাতাশা? এখানে তো আমার কোনো কাজ নেই। পার্লারের মেয়েরা আমাকে সাজাতে এসেছে, আপনি বরং তাদের সাথে থেকে আমাকে সাজিয়ে দিন ম্যাম, তাহলে মমও কিছু বলতে পারবে না, আর আপনিও আমাদের বাড়িতে কিছুটা সময় থাকতে পারবেন। ঠিক আছে, চলো, বলেই আদ্রি নাতাশাকে রেডি করাতে নিয়ে যায়। পার্লারের মেয়েরা নাতাশাকে সাজিয়ে দিচ্ছে আর আদ্রি তাদেরকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে নাতাশার সাজ কমপ্লিট হয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। আদ্রি আর এক মুহূর্ত দেরি না করে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ধরণীর বুকে আধার নেমে এসেছে দেখে অনেকটাই ঘাবড়ে যায় আদ্রি। আদ্রি বেখেয়ালে দুরু দুরু বুকে চৌধুরী ভিলা থেকে সামনে কয়েক কদম এগিয়ে যেতেই শক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার আগেই লোকটা এক হাতে আদ্রির কোমর জড়িয়ে ধরে। জীবনে প্রথম পুরুষালী হাতের স্পর্শে আদ্রি চমকে ওঠে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ বয়ে যায়। আদ্রি লোকটার চোখের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সন্ধ্যাবেলায় এই সন্ধ্যা কন্যার উৎস তালুকদারের হৃদয় হরণ করে নিয়ে গেল, অথচ উৎস তালুকদার টেরও পেল না। হাউ স্ট্রেঞ্জ। ছাড় তো আদি, কেউ দেখলে খারাপ কিছু মিন করবে। প্লিজ ছাড়, বিরক্ত লাগছে আমার। না, ছাড়বো না, বলেই আদি আদ্রিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার সুইট সিস্টার, ইউ আর এ সো সুইট। আর আজ আমি তোর মতো করেই বোরকা হেজাব পরে চোখে কাজল দিয়ে সেজেছি। তুই সবসময় আমাকে বলিস আমি যেন শার্ট প্যান্ট না পরে বোরকা হেজাব পরি। আজ তোর ইচ্ছা পূরণ করেছি। আমি আপু, বিশ্বাস কর, তোর মতোই কালো বোরখা পরেছি, চোখে কাজল দিয়েছি, অথচ তুই আমার দিকে ফিরেও তাকিয়ে দেখছিস না আপু। এত ভনিতা না করে বল কত টাকা চাই। কথাটা শোনা মাত্রই আদি আদ্রির গালে পর পর 2টা চুমু দিয়ে বলল, এই জন্যই তোকে আমি এত ভালোবাসি আপু। তুই আমার মন পড়তে পারিস, আমার না বলা কথাগুলো খুব সহজেই বুঝে যাস। কারণ তোর সাথে যে আমার টাকার সম্পর্ক আদি, তুই কখনোই টাকার কথা ছাড়া আমার সাথে অন্য কোনো কথা বলেছিস আদি? কখনো জানতে চেয়েছিস আমি কেমন আছি? ক্লাস শেষ করে এসে পরপর 3টা টিউশনি করাতে আমার কষ্ট হয় কিনা জানতে চাইছিস? কখনো চাসনি, আসলে জানার প্রয়োজনও মনে করিসনি। আমি নাতাশাকে পড়াচ্ছিলাম। সাজেদা খালা যখনই নাতাশার রুমে গিয়ে বলেছে আদিতা নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে, তখনই আমি বুঝতে পেরেছি তোর টাকার প্রয়োজন। কত টাকা লাগবে বল? 5,000 আপু। 5,000? এত টাকা দিয়ে তুই কি করবি? আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে একটা ট্যুরে যাব আপু, তার জন্যই টাকার প্রয়োজন। যদিও 5,000 টাকা খুব কম হয়ে যাবে, বাট আই উইল ম্যানেজ। চলতি মাসের 1 তারিখে তোকে আমি 15,000 টাকা দিয়েছি, এখনো এই মাস শেষ হয়নি, এরই মধ্যে তোর 10,000 টাকা শেষ হয়ে গেল। তুই তো হোস্টেলে থাকিস না, এই জন্য হোস্টেলের খরচ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনা করতে অনেক টাকার প্রয়োজন হয়, তুই দিবি কিনা তাই বল। আমার 3টে টিউশনি থেকে মাসে 15,000 টাকা ইনকাম হয়, যার সম্পূর্ণ টাকা আমি তোর হাতে তুলে দেই। কিন্তু 20 তারিখে বাবা মায়ের বিবাহ বার্ষিকী, ভেবেছিলাম বিবাহ বার্ষিকী উপলক্ষে বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা করব, তাই 15,000 টাকা থেকে
5,000 টাকা আমার কাছে রেখে দিয়েছিলাম, আর আজ আমার কাছে ওই টাকা বলতেই 5,000 টাকাই আছে। এখন তোকে যদি সেই টাকাটা দিয়ে দেই, তাহলে বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে দেয় তাদের কিছুই দিতে পারবো না রে। তার মানে তুই দিবি না টাকা? ওকে ফাইন, আমি বাবার থেকে টাকা চেয়ে নিব। প্লিজ আদি, এমনটা করিস না বোন। বাবার কাছে ট্যুরে যাওয়ার জন্য টাকা চাস না। তুই তো সবটাই জানিস। একটা ছাদের ঘর তুলতে গিয়ে আমাদের কত টাকা দেনা হয়ে গিয়েছে। মাস শেষে বাবার বেতনের প্রায় অর্ধেক টাকা পাওনাদারদের কিস্তিতে পরিশোধ করতে হয়। এমতা অবস্থায় তুই যদি টাকা চাস, বাবা কোথা থেকে তোকে টাকা দিবে বলতো? তার থেকে তুই বরং ট্যুরে যাওয়াটা ক্যান্সেল করে দে বোন আমার। আমাদের পরীক্ষা শেষ হোক, তারপর আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসব। তুই একবার বাবার কথাটা বোঝার চেষ্টা কর। আমি বুঝতে চাই না আপু, বাবা যদি আমার ভরণ পোষণ নাই দিতে পারে, তাহলে ছোটবেলায় আমাকে গলা টিপে মেরে ফেললো না কেন? আর রইল ট্যুরে যাওয়ার কথা, সেখানে তো আমি যাবই। আমি তোর মতো খাঁচায় বন্দি হয়ে বাঁচতে চাই না। আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই, এবং আমি সেটাই করব। এই বলে আদি চৌধুরী ভিলা থেকে বেরিয়ে যায়। উৎস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার। 5 বছর আগে উৎস তালুকদারের মা মালিহা তালুকদার একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তিনি মারা যাওয়ার পর জাহিদ তালুকদার দ্বিতীয় বিয়ে করেন, যেটা মানতে পারেনি উৎস। উৎস বাবার ওপরে অভিমান করে নিউ ইয়র্কে পাড়ি জমায়। যদিও উৎসের দেশে ফেরার ইচ্ছে ছিল না, কিন্তু তার দাদির মৃত্যুর খবর শুনে উৎস নিউ ইয়র্ক থেকে দেশে ছুটে আসে। কিন্তু দেশে এসে দেখে সবটাই নাটক ছিল। তার দাদি সুস্থ সবল রয়েছে, শুধুমাত্র তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সবাই মিলে ছলনার আশ্রয় নিয়েছে। এরপর আর উৎস নিউ ইয়র্কে ফিরতে পারেনি। পরিবারের মায়া আর তার মতো শক্তপোক্ত যুবককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। উৎস উচ্চতায় প্রায় 6 ফুট, গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও মুখের গড়ন অত্যাধিক সুন্দর, যা দেখে যে কোনো মেয়ে ঘায়েল হতে বাধ্য। উৎসের বোন উপমা সব কয়টা বান্ধবী উৎসের প্রতি ফিদা। তাদের হার্টবিট বেড়ে যাওয়ার কারণ হচ্ছে উৎস। কিন্তু সেই ছেলেটা এক সন্ধে কন্যাকে দেখে ঘায়েল হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় মেয়েটাকে দেখার পর চোখ থেকে ঘুম উবে গিয়েছে উৎসের। চোখ বন্ধ করলেই চোখের সামনে মায়াবী দুটো চোখ ভেসে উঠেছে। মায়াবী চোখ দুটো একটু ঘুমাতে দেয়নি উৎসকে। সারাটা রাত বিছানায় ছটফট করেছে বেচারা। এক পর্যায়ে উৎস ঘুমাতে না পেরে বিছানা ছেড়ে উঠে সন্ধ্যা কন্যার মায়াবী চোখ দুটো কল্পনা করে। রং তুলির সাহায্যে সুন্দর দুটো মায়াবী চোখ অঙ্কন করতে করতে তার রাত কেটে যায়। রোজকার নিয়ম অনুযায়ী সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়ে উৎস। শত ব্যস্ততার মধ্যেও সন্ধে কন্যার মায়াবী চোখের কথা ভুলতে পারে না সে। উৎস নিজের কাজ ফেলে তার সন্ধে কন্যার ব্যাপারে খোঁজ নিতে সোজা চৌধুরী ভিলায় চলে আসে। সে গাড়ি থেকে বের হতেই তার ফোনটা বেজে ওঠে। উৎস ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে চৌধুরী ভিলা থেকে কয়েক কদম দূরে চলে যায়। উৎস কথা বলা শেষ করে ফোনটা পকেটে রেখে পেছনে ফিরতেই দেখে গতকালের মতো সেম বোরকা হেজা পরিহিতা একটা মেয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখা মাত্রই উৎসের হার্টবিট বেড়ে যায়। অদ্ভুত এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়। উৎস তৎক্ষণাৎ দৌড়ে এসে দারোয়ানকে বলল, আঙ্কেল, এক্ষুনি যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল, তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাপু, তবে হ্যাঁ, তার নাম আদিতা, অনার্স 2য় বর্ষের ছাত্রী। কথাটা শোনা মাত্রই উৎস ওয়ালেট থেকে 500 টাকার 2টা চকচকে নোট দারোয়ানকে ধরিয়ে দিতেই বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনার এইটুকু তথ্য পেয়ে আমার অনেক বড় উপকার হলো। 500 টাকার 2টা চকচকে নোট দেখে খুশিতে চোখ জোড়া ছলছল করে উঠল দারোয়ানের। দারোয়ান উৎসের হাত থেকে টাকাটা নিয়ে পকেটে রেখে দিয়ে বলল, অনেক বড় মন আপনার সাহেব, আপনি চাইলে আমি কিছুক্ষণ পরে মেয়েটার ব্যাপারে আরো তথ্য দিতে পারি। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তুমি পরক আমার ফোন নাম্বারটা রাখো, বেশি কিছু লাগবে না, শুধু মেয়েটার বাবার নাম আর কোথায় থাকে এতটুকু বললেই হবে। ঠিক আছে সাহেব, কাজও হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব। উৎস মুচকি হেসে মনে মনে বলল, এক সন্ধে কন্যা সন্ধেবেলার দেখা দিয়ে যে আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছে, সন্ধে কন্যা আমার বুকে মাথা রেখে
সেই আগুন না নেভানো পর্যন্ত আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। এখন তো আমার ডাক ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। তুমি জ্বালাইয়া গেলা প্রেমের আগুন, নিভাইয়া গেলা না। বিয়ের আগে ইন্টিমেট হওয়াটা ঠিক নয় শৌখিন। আমার খুব ভয় করছে, যদি বাবা মা এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। কাম অন আদিতা, এটা আধুনিক যুগ, অথচ এখনো তুমি সেই ব্যাকডেটই থেকে গেলে। তাছাড়া আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিছুদিন পরেই আমরা বিয়ে করব। তাহলে তোমার সমস্যা কোথায় আদিতা? নাকি তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না? শৌখিন কথাটা বলা মাত্রই আদিতা শৌখিনের ঠোঁটের উপরে একটা আঙ্গুল রেখে বলল, তোমাকে আমি যতটা ভালোবাসি ততটা ভালো আমি আমার নিজেকেও বাসিনি শৌখিন। তোমার জন্যই আমি নতুন একটা জীবন পেয়েছি, মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে শিখেছি। কিন্তু এই ব্যাপারটা না আমার ভালো লাগছে না শৌখিন। কোথাও না কোথাও আমার বিবেক বাধা দিচ্ছে। চলো না জান, আমরা আজকে বিয়ে করে ফেলি। এরপর তোমার আমার মাঝে আর কোনো দেওয়াল থাকবে না। আর ইউ ক্রেজি আদিতা? তুমি খুব ভালো করেই জানো আমার পাপা একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি তার একমাত্র ছেলের বিয়ে কখনোই যেন তেন ভাবে দিবেন না। আমাদের বিয়ে অনেক ধুমধাম করেই হবে। সারা শহরের মানুষ জানবে শৌখিন মির্জার বিয়ে হচ্ছে। আমার পাপা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বিয়ের জন্য আমার পাপাকে খুব সহজেই ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু সমস্যাটা তো তোমার হবে। তুমি না বলেছিলে তোমার বাবা একজন নামকরা বিজনেসম্যান? তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন, দেশে ফিরতে একটু দেরি হবে। আদিতা আমতা আমতা করে বলল, হ্যাঁ জান, বাবা একটা কাজে আটকে পড়ে গিয়েছে। আদিতা কথাটা বলা মাত্রই শৌখিন আদিতার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার বাবা দেশে ফেরা মাত্রই আমরা বিয়ে করে নেব। এখন আর কোনো কথা নয়, জাস্ট ফিল দিস মোমেন্ট। বলেই শৌখিন আদিতাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আদিতার অধরে নিজের অধর মিলিয়ে দেয়। আদিতাও তার ডাকে সাড়া দেয়। ধীরে ধীরে অনাবৃত হয় দুটি দেহ। দুজনে মেতে ওঠে এক আদিম খেলায়। বদ্ধ রুমের চার দেওয়াল সাক্ষী হয় আদিতার আর্তনাদে। সাদা বিছানার উপরে দুটো নিস্তেজ দেহ, অনাবৃত দেহ পড়ে রয়েছে। সাদা বিছানায় রক্তের লাল ছোপ ছোপ ফুটে উঠেছে। আদিতা বিছানা ছেড়ে উঠতে গিয়েই ব্যথায় কোকিয়ে উঠল। তৎক্ষণাৎ তার ফোনটা বেজে উঠল। আদিতা বেডশিট গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে ফোনের স্ক্রিনে মা নামটা জলজল করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আদিতা ফোনটা রিসিভ করবে কিনা ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। আদিতা এতে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিতা ফোনটা রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পুনরায় ফোনটা বেজে উঠল। আদিতা বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করতেই ফোনের অপর প্রান্তে থেকে সাহেলা খন্দকার বলল, তুই কেমন আছিস মা? আমি কেমন আছি সেটা তোমার না জানলেও চলবে মা। তুমি কেন ফোন দিয়েছ সেটাই বলো মা। তোর কপাল খুলে গেছে রে মা, অনেক বড় পরিবার থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উৎস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদারের স্বয়ং নিজে তোকে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে দেখতে একদম নায়কের মতো। আমি নিজেই তার থেকে চোখ ফেরাতে পারছি না। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। সেই রকম হলে তারা আজই বিয়ের দিনক্ষণ ঠিক করে যাবে। ঠিক আছে মা, আসছি আমি। অতঃপর আদি ফোনটা রেখে বিছানায় শুয়ে থাকা শৌখিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই জন্যই ফর্সা ছেলেদের আমার পছন্দ হয় না। ফর্সা ছেলেদের চেহারার মধ্যে কেমন একটা যেন বলদা বলদা ভাব লুকিয়ে থাকে। বলদা ছেলেটা বুঝতেও পারল না তাকে কাছে পাওয়ার প্ল্যানটা এই আদিতারই করা। সে বুঝতেই পারেনি আমি কখন ছলে বলে কৌশলে তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করিয়ে নিয়েছি। এখন তোকে আমার না হলেও চলবে। বলেই আদিতা শৌখিনের শরীর থেকে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলল, টাটা, খতম, বাই বাই। তোমার মাথা ঠিক আছে শাইলা? এসব তুমি কি বলছো? বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দেওয়াটা আমাদের সমাজ ভালো চোখে দেখে না। সবাই বলবে বড় মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই তার বিয়ে হচ্ছে না। অথচ আমার মেয়েটা খাঁটি সোনা। যাদের কলঙ্ক থাকলেও আমার মেয়ের কোনো কলঙ্ক নেই। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়,
বর্তমানে যৌতুক ছাড়া মেয়ের বিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। দুইটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি। তারা শুধুমাত্র আদিকে চায়, এছাড়া তারা আর কিছুই নিবে না আমাদের থেকে। তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন সুযোগ বারবার আসবে না। অনেক বড় লোক এনারা। আমাদের মেয়ে তাদের বাড়িতে রাজরানীর মতো থাকবে। এত লোভ ভালো নয় শায়লা। লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মেয়ের সুখের জন্য না হয় একটু লোভীই হলাম। আদিকে ফোন দিয়েছিলাম, আদি এক্ষুনি চলে আসবে। তুমি বরং মেহমানদের কাছে যাও, দেখো তাদের কিছু লাগবে কিনা। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আদ্রি কোথায়? তুমি আদ্রিকে চেনো না? বাড়িতে অপরিচিত কেউ আসলে আদ্রি কি কখনো তাদের সামনে যেতে দেখেছো? আদ্রি সবসময় নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করে। আমিও আদ্রির ব্যাপারে কিছুই বলিনি তাদেরকে। একবার ভালোই ভালোই বিয়েটা মিটে যাক, তারপর আদ্রির ব্যাপারে সবাইকে জানাবো। ড্রয়িং রুমে উৎস সহ উৎসের গোটা ফ্যামিলির সদস্যরা বসে রয়েছে। এরই মধ্যে আদি সেখানে উপস্থিত হয়। তার পরনে রয়েছে স্লিভলেস ব্লাউজ, সাথে পাতলা ফিনফিনে একটা শাড়ি। তাকে এই রূপে দেখে পরিবারের সদস্যদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। উৎসও অনেকটা অবাক হয়ে যায়। সে ভেবেছিল তার সন্ধে কন্যা হয়তো লজ্জাপতি পাতার ন্যায় হবে, যাকে ছুঁয়ে দিতেই লজ্জায় একদম নুয়ে পড়বে। কিন্তু তার সন্ধে কন্যাকে এমন খোলামেলা পোশাকে দেখবে, এমনটা আশা করেনি উৎস। উৎস ভাবল সে একবার আদিতার সাথে নিজে কথা বলবে, কিন্তু কিভাবে আদিতার সাথে দেখা করার কথাটা তুলবে সেটাই বুঝতে পারছিল না। তাকে হাসফাস করতে দেখে উৎসের দাদু বলল, আমাদের যা জানার জেনে নিয়েছি। আমার মনে হয় যারা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তাদেরকে নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া উচিত। দাদু ভাই, তুমি বরং আদিকে নিয়ে ছাদে যাও, তার নিজেদের মধ্যে কথা বলে নাও। উৎস যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। উৎস সাথে সাথে বলল, ঠিক আছে দাদু, যাচ্ছি আমরা। ছাদের রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে উৎস এবং আদি। কারোর মুখে কোনো কথা নেই। আপনি অনেক হট অ্যান্ড কিউট দেখতে। শ্যামবর্ণের ছেলে আমার ভালো লাগে। আপনি একদম পারফেক্ট আমার জন্য। আদিতার কথাই উৎস সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, কিছুদিন আগে যেই মেয়ের চোখে আমি লজ্জা ভয় দেখেছিলাম, মাত্র কয়েকদিনেই সেই মেয়েটা এত চেঞ্জ হয়ে গেল কিভাবে? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? এটা কি সত্যি আমার সন্ধে কন্যা, নাকি অন্য কেউ? আপনি সিগারেট খান মিস্টার হ্যান্ডসাম? আদিতার প্রশ্নে থতমত খেয়ে গেল উৎস। উৎস মনে মনে বলল, মেয়ে মানুষ গিরগিটির থেকেও অতি দ্রুত রং বদলায়। আমার সেদিনের দেখা সন্ধে কন্যা আর এই মেয়েটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সন্ধে কন্যা এত দ্রুত কিভাবে পরিবর্তন করে নিল নিজেকে? আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি মিস্টার হ্যান্ডসাম? না, সিগারেট খাই না। কেন খান না? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু চুমু তো আর নয়। বিয়ের পর যদি কখনো আপনার সিগারেট খেতে মন চায়, আপনি সিগারেট না খেয়ে আমার ঠোঁটে চুমু খাবেন, তাহলে দেখবেন আপনার সিগারেটের নেশা একেবারে কেটে যাবে। আদিতার এমন লাগামহীন কথায় স্থির থাকতে পারল না উৎস। উৎস বলল, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি সেদিন সন্ধেবেলায় দেখা আমার সেই সন্ধ্যা কন্যা? সেদিনের আপনি আর আজকের আপনির মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি আমার সন্ধ্যা কন্যা তো? উৎসের কথায় আদিতা মনে মনে বলল, ও, তার মানে এই ব্যাপার। এই হ্যান্ডসাম তাহলে আমাকে নয়, বরং আপুকে পছন্দ করেছে। ভাবছে সেদিন সন্ধেবেলায় আমাকে দেখেছে, কিন্তু আমি যে তাকে প্রথম দেখেছি এটা বলা যাবে না। তাহলে ছেলেটা বুঝে যাবে আমি তার সন্ধে কন্যা না। আমি কিছুতেই এই হট হ্যান্ডসাম বড়লোক ছেলেকে হাতছাড়া করতে পারবো না। এই বলে আদিতা উৎসের মুখে তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আপনি আমার চোখ দেখেও বুঝতে পারছেন না মিস্টার হ্যান্ডসাম, আমিই আপনার সন্ধে কন্যা। হয়তো আমার কথাবার্তায় আপনি অবাক হয়েছেন। যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে হবে তার সাথে বিয়ের আগে থেকেই যতটা ফ্রি হতে পারবো, বিয়ের পরে ঠিক ততটাই তাড়াতাড়ি সব মানিয়ে নিতে পারবো। আমি আপনার স্ত্রী হবার আগে আপনার ভালো বন্ধু হতে চাই মিস্টার হ্যান্ডসাম।
উইল ইউ মাই বেস্ট ফ্রেন্ড? উৎস নিজের হাতটা আদিতার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমার সন্ধ্যা কন্যার একজন ভালো বন্ধু আমি হতে চাই। সেই দিনই উৎস আর আদিতার বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায়। আদিতা উৎস দুজনেই রাতভর ফোন আলাপ দেখা সাক্ষাৎ করতে থাকে। আদিতা সেই সুযোগে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন উপস্থিত হয়। সজল খন্দকার তার সামর্থ্য অনুযায়ী বিয়ের আয়োজন করেছেন, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। তার এত ব্যস্ততার মধ্যে তিনি আদ্রিতার কথা ভুলে যাননি। তিনি আদ্রিতার রুমে এসে দেখে আদ্রিতা একটা সাদামাটা থ্রি পিস পরে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে। কে? আমি, মা। সজল খন্দকারের কথা শুনে আদ্রি পেছনে ফিরে তাকালো। ওইদিকে সব ঠিকঠাক আছে তো বাবা? হ্যাঁ মা, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। জামাই বাবাজি গত রাতে আমাদের বাড়িতে এসেছিল, আমার হাতে 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছিল। আমি রাখিনি। আমি নিজে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তবে তোর জন্য আমার খারাপ লাগছে রে মা। বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছি। মানুষ তোকে অনেক কথা শোনাবে রে মা। এসব নিয়ে তুমি ভেবো না বাবা। আমি চাই আমার আদি ভালো থাকুক। আদি সবসময় আফসোস করত, সে কেন বড়লোক ঘরে জন্ম নিল না, কেন এমন একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে গেল তাকে। এবারে আদির সেই চাওয়াটা পূরণ হবে বাবা। আমার আদি সুখী হলে তাতেই আমার সুখ। তুমি যাও বাবা। তুই আমার মেয়ে, এটা ভাবতেই গর্ভে আমার বুকটা ভরে ওঠে। আমার মেয়ে না, একটা রত্ন। এমন রত্ন যে পাবে তার জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আমি দোয়া করি মা, তুই জীবনে অনেক অনেক সুখী হ। কোনো দুঃখ যেন তোকে স্পর্শ করতে না পারে। আদির বিয়েটা ভালোই ভালোই মিটে যাক। এরপর একটা ভালো রাজপুত্রের হাতে আমি আমার রত্নটাকে তুলে দেব। আমি চলে গেলে তোমাদের কে দেখবে বলো তো? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন তোমাদের সাথেই থাকতে চাই বাবা। মেয়েরা চাইলেও সারা জীবন বাবা বাড়িতে থাকতে পারে না রে মা। একদিন না একদিন বাবা মায়ের সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আদ্রি কিছু বলতে যাবে, তার আগেই বাইরে থেকে বর এসেছে বর এসেছে চিৎকার শুনতে পায়। আদ্রি তৎক্ষণাৎ সজল খন্দকারের বুক থেকে মাথা তুলে বলে, তুমি যাও বাবা, বরপক্ষ চলে এসেছে। নিজের খেয়াল রাখিস মা, বলেই সজল খন্দকার আদ্রির রুম থেকে বেরিয়ে আসার আগে শাইলা খন্দকার হন্তদন্ত হয়ে ছুটে এলো। তাকে দেখতে কেমন যেন বিধ্বস্ত লাগছে। ললাটে বিন্দু বিন্দু ঘাম সৃষ্টি হয়েছে। তোমাকে এমন কেন দেখাচ্ছে শাইলা? সব ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই, সর্বনাশ হয়ে গেছে। এত ভনিতা না করে বলবে তো কি হয়েছে? আদি সেই সকালে পার্লারে গিয়েছে, অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে, কিন্তু আসছে না দেখে আমি আদির রুমে গিয়েছিলাম। আদি আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে গিয়েছে। কথাটা শোনা মাত্রই সজল খন্দকার মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। আদ্রি এগিয়ে এসে তাকে নিচ থেকে তুলে বিছানায় বসিয়ে পানি খাইয়ে দিল। শাইলা খন্দকারের দিকে এগিয়ে এসে বলল, আদি কোথায় গিয়েছে, কিছু বলেছে? আদি তো বলেছিল সে উৎসকে ভালোবাসে। তাহলে আদি কেন বিয়ের আসর থেকে চলে গেল? শাইলা আদ্রির হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, তুই নিজেই পড়ে দেখ। আদ্রি চিরকুটখানা নিয়ে পড়তে শুরু করলো। আমাকে ক্ষমা করে দিও বাবা মা। আমি কয়েকদিন যাবৎ উৎসের সাথে মিশে বুঝতে পেরেছি আমি যেমন ছেলে চাই উৎস ঠিক তার বিপরীত। উৎস ব্যাকডেটেড মেয়ে পছন্দ করে। উৎসকে বিয়ে করা মানেই আমার পায়ে বেড়ি পড়ে যাওয়া, খাঁচাই বন্দি পাখি হয়ে যাওয়া। আমি উৎসের চাওয়া অনুযায়ী বোরকা হেজাব পরে নিজেকে মুখড়িয়ে রাখতে পারবো না। আমার লাইফটাকে এনজয় করতে চাই। তাছাড়া উৎসের নিজের বলতে কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমি উৎসের থেকেও বড়লোক ছেলে ডিজার্ভ করি। আমি এই বিয়ে করব না বলে অনেক দূরে চলে এসেছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। অবশ্য চেষ্টা করলেও লাভ হবে না, কারণ যে নিজের থেকে হারিয়ে যায় তাকে হাজার খোঁজাখুঁজি করলেও খুঁজে পাওয়া যায় না। ভালো থেকো তোমরা। ইতি বাবা মায়ের অপছন্দের মেয়ে আদিতা। সবটা শুনে সজল খন্দকার বলল, এখন কি হবে শাইলা? আমার মান সম্মান কিছুই রাখলো না তোমার আদরের মেয়ে। সে বিয়ে করবে না আগেই বলতে পারতো। বিয়ের আয়োজন করতে গিয়ে কতগুলো টাকার দেনা হতে হয়েছে, সেই সব না হয় বাদই দিলাম। বরপক্ষ একবার যদি জানতে পারে
বিয়ের কোণে পালিয়েছে, সবাই আমাদের মুখে থুতু দিবে। তোমার তো মরা ছাড়া আর কোনো গতি থাকবে না শাইলা। উপায় একটা আছে, বলেই শাইলা খন্দকার আদ্রির হাত দিকে এগিয়ে এসে আদ্রির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, একমাত্র তুইই পারিস আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। কবুল বলার ঠিক পরের মুহূর্তেই বর বিয়ের আসর ছেড়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেল। আদ্রির মা শাইলা খন্দকার মেহমানদের সামনে আদ্রির হাত ধরে রুমের মধ্যে টেনে নিয়ে এসে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারল। আদ্রি টলমল চোখে শাইলা খন্দকারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন নিজের মাকে চিনতেই পারছে না। আদ্রি বিছানা ছেড়ে উঠে শাইলা খন্দকারের দিকে এগিয়ে এসে তার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, সরি মা, আমি তোমার কথা রাখতে পারিনি। বিয়ে একটা পবিত্র বন্ধন, জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমি চাইনি সেই পবিত্র বন্ধন মিথ্যা দিয়ে তৈরি হোক। তাছাড়া সত্য কখনো চাপা থাকে না মা। তারা আজ নয় তো কাল ঠিকই জানতো আমি আদিতা না, তখন সমস্যা আরো বাড়তো। তার থেকে এটাই ভালো হয়েছে আমি সত্যটা বলে দিয়েছি। তুমি রাগ করো না মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। কিছু একটা বলো মা, এভাবে চুপ করে থেকো না। আদ্রির কথায় শায়লা খন্দকার আদ্রির হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, কিসের মা? হ্যাঁ, আমি কারোর মা না, আর না কেউ আমার মেয়ে। এসব তুমি কি বলছো মা? বুঝতে পারছিস না কি বলছি? আমি যদি তোর মাই হতাম তাহলে পারতিস এইভাবে সবার সামনে আমাকে অপমান অপদস্থ করতে? কি দরকার ছিল সবাইকে বলার যে তুই বিয়ের পাত্রী না? আমাদের আত্মীয় স্বজনেরাই তোকে আর আদিকে গুলিয়ে ফেলে, সেখানে তুই না বললে তারা কখনোই জানতে পারতো না তুই আদ্রি না আদি। দিব্যি পরলোক বাড়িতে রাজরানীর মতো হয়ে পায়ের ওপরে পা তুলে খেতে পারতি। বর শ্বশুর শাশুড়ি সবার আদর ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে পারতি, কিন্তু তুই নিজের পায়ে নিজেই কুড়োল মারলি। মহৎ শাস্তি গিয়েছিলি তাই না? এখন পড়ল তো তোর কপাল। বর বিয়ের আসর ছেড়ে চলে গেল, শ্বশুর শাশুড়িও তোর প্রতি কোনো আগ্রহ নেই। তোকে আমি একটা কথা বলে রাখি আদ্রি, তোর শ্বশুর বাড়ি তোর যদি কোনো জায়গা না হয় তাহলে আমার বাড়িতেও তোর কোনো জায়গা হবে না। শায়লা খন্দকারের কথায় আদ্রি ধপ করে ফ্লোরে বসে পড়ল। সে বিয়েটা না করতে চাইলেও শায়লা খন্দকার এক প্রকার জোর করে আদ্রিকে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে বিয়ের আসরে নিয়ে যায়। আদ্রি উৎস দুজনকে পাশাপাশি বসানো হয়। ঘোমটার আড়ালে আদ্রি চোখের পানি ফেলতে থাকে। উৎস সেটা লক্ষ্য করে তার রুমাল এগিয়ে দেয় আদ্রির দিকে। আদ্রি উৎসের হাত থেকে রুমাল নেওয়ার সময় উৎসের হাতের স্পর্শ পাওয়া মাত্রই আদ্রি নিজেকে গুটিয়ে নেয়। আদ্রি উৎসকে সত্যটা বলার জন্য হাঁসফাঁস করতে থাকে, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে না। এক পর্যায়ে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। বিয়ে শেষ হলে উৎস আদ্রির হাতের ওপর দিয়ে নিজের হাতটা রাখে। উৎসের স্পর্শে আদ্রির সর্বাঙ্গ শিরশির করে ওঠে। আদ্রি নিজের শাড়ি মুঠোয় নিয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনাকে আমার কিছু বলার আছে। আমি বিয়ের আগে থেকেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারিনি। আদ্রির কথায় উৎস মজার ছলে বলল, এখনই তো না, আসুক সময় বলবো কথা বাসর ঘরে। এখনই যদি সব কথা বলে শেষ করে দাও তাহলে বাসর রাতটা মাটি হয়ে যাবে আমাদের। সো তোমার যা বলার সোজা বাসর ঘরেই বলবে। আদ্রি উৎসর কথায় কান না দিয়েই বলে উঠল, আমি আপনার পছন্দ করা পাত্রী নই। আমি আদ্রিকা, আদিতার বড় বোন। আদি আপনাকে বিয়ে করবে না বলে সকালে পালিয়ে গিয়েছে। বাবা মা নিরুপায় হয়ে আমাকে আদির জায়গায় বসিয়ে দিয়েছে। আমি আর আদ্রির টুইন। আমি চাইলেই ব্যাপারটা হাইড করতে পারতাম, কিন্তু আমি চাইনি মিথ্যা দিয়ে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক তৈরি হোক। কথাটা শোনা মাত্রই উৎস গলা দিয়ে বিয়ের মালা আর মাথা থেকে পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বিয়ের আসর ছেড়ে চলে যায়। উৎস যেতেই মেহমানরা আদ্রিকে ঠকবাজ প্রতারক বলে অপমান করতে থাকে, যা দেখে শায়লা খন্দকার আদ্রিকে রুমের মধ্যে নিয়ে আসে। আদ্রি ভেবেছিল হয়তো শায়লা খন্দকার তাকে সান্ত্বনা দিবে, কিন্তু তিনি আদ্রির ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্রিকে গালমন্দ করতে থাকে। আদ্রি ফ্লোরে বসে কান্না করতে থাকে। এমন সময় আদ্রির বাবা সজল খন্দকার আদ্রিকে ফ্লোর থেকে তুলে বুকে টেনে নিয়ে বলল, তোর মা আর বোনের লোভে তোর জীবনটা নষ্ট করে দিল রে মা, পারলে আমাকে তুই ক্ষমা করে দিস।
এভাবে কেন বলছো বাবা? জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমার কপালে যা রেখেছে তাই হবে, সেসব নিয়ে তুমি চিন্তা করো না। চিন্তা করো না বললেই কি আমি চিন্তামুক্ত হতে পারবো? আমি যে বাবা, প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়েটা ভালো থাকুক, সুখে থাকুক। আমিও চাই তুই ভালো থাক। যা হবার হয়েছে, তুই একটু মানিয়ে গুছিয়ে নিস। আদ্রি কিছু বলতে যাবে, তার আগেই জাহিন তালুকদারের স্ত্রী সালমা তালুকদার এসে বলল, সন্ধ্যা প্রায় গড়িয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে বিআই সাহেব। আপনাদেরকে বলার মতো কোনো ভাষা নেই আমার, তবে একটা কথাই বলবো, আমার মেয়েটাকে দেখে রাখবেন। বড্ড ভালো আমার মেয়েটা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি আদ্রিকে নিয়ে আসুন। বর ছাড়া একাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় আদ্রি। গাড়িতে উঠে বুকটা ভারী হয়ে আসে তার। অঝরে কান্না করতে থাকে সে। নতুন বউ, তুমি কান্না করছো কেন? উৎস ভাইয়া তোমাকে বকেছে বুঝি? জানো, উৎস ভাইয়া খুব খারাপ। আমাকেও বকা দেয়, আবার বকা দেওয়ার পর চকলেটও দেয়, আদর দেয়। তুমি দেখো, তোমাকেও চকলেট দিবে, আদর দিবে। বাচ্চাটার কথা শুনে কান্না বন্ধ হয়ে যায় আদ্রির। তোমার নাম কি বাবু? আমি বাবু না, আমি সাজিন। ভারী মিষ্টি নাম তো তোমার। তুমিও অনেক মিষ্টি দেখতে। সাজিনের এমন মিষ্টি মিষ্টি কথায় মনটা হালকা হয়ে যায় আদ্রির। সাজিনের সাথে গল্প করতে করতে আদ্রি কখন যে তালুকদার ভিলার সামনে চলে এসেছে টেরই পায় না। সে গাড়ি থেকে নেমে সাজিনের হাত ধরে তালুকদার ভিলার ভেতরে প্রবেশ করে। ফুলে ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে রয়েছে আদ্রি। বুকের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। উৎস তাকে নিজের রুমে, নিজের বিছানায় দেখে কেমন রিয়াক্ট করবে ভাবতেই গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হচ্ছে। আদ্রি বারবার শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে নিচ্ছে। বিছানায় স্থির হয়ে বসে থাকতে না পেরে এক পর্যায়ে আদ্রি বিছানা থেকে নেমে রুমের মধ্যে পায়চারি করতে শুরু করে। আর তখনই খটখট আওয়াজে দরজা খুলে যায়। আদ্রি উৎসের দিকে এক নজর তাকিয়ে তৎক্ষণাৎ ঘোমটার আড়ালে চলে যায়। উৎস রুমের দরজা লাগিয়ে পেছনে ফিরতেই আদ্রি উৎসের দিকে ঝুঁকে সালাম করতে যায়। কিন্তু আদ্রি উৎসের পায়ে হাত দেওয়ার আগেই উৎস আদ্রির হাত ধরে ফেলে। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার অনুমতির ব্যতীত আমার রুমে প্রবেশ করার? তোমার মতো ঠকবাজ প্রতারক মেয়ের স্থান আমার মনে বা বিছানায় কোথাও হবে না। তুমি ঠকিয়েছো আমাকে। ইউ আর এ চিটার। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাবে বলে উৎস আদ্রির হাত ধরে টানতে টানতে রুমের বাহিরে বের করে দিল। উৎস আদ্রির হাত এমনভাবে চেপে ধরেছে যে আদ্রির হাতে থাকা কাচের চুড়ি ভেঙে আদ্রির হাতে ঢুকে রক্ত বের হচ্ছে। কিন্তু আদ্রির সেই দিকে কোনো খেয়ালই নেই। উৎস আদ্রিকে রুমের বাহিরে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিতে যাবে, তার আগেই আদ্রির ঘোমটার আড়াল থেকেই উৎসের হাতটা ধরে ফেলল। আদ্রির এহেন কার্যে উৎসের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। উৎস কিছু বলার আগেই আদ্রি বলল, আপনি কিছু না জেনে শুনে আমাকে অপমান করতে পারেন না। আমি বিয়ের আগে থেকে বারবার আপনাকে কথাটা বলতে চেয়েছি, কিন্তু আপনি শোনার প্রয়োজন মনে করেননি। তখন যদি একটাবার আমার কথাটা শুনতেন, তাহলে আজকে দুইটা জীবন নষ্ট হতো না। তোমার জীবন আর নষ্ট হলো কোথায় বলো? উল্টো তোমার তো কপাল খুলে গিয়েছে। ছোট বোনের হবু বরকে ছলে বলে কৌশলে বিয়ে করে নিলে, বড়লোক শ্বশুরবাড়ি, হ্যান্ডসাম বর পেলে, আর কি চাই বলো? আমার তো মনে হয় তোমার চারিত্রিক কোনো সমস্যা আছে। হয়তো বিয়ের আগে অপকর্মে লিপ্ত হয়েছিলে, যার জন্য তোমার বাবা মা তোমায় বিয়ে দিতে পারছিল না। তাই তো তোমাকে বিয়ে দেওয়ার জন্য সবাই মিলে এমন ছলনার আশ্রয় নিয়েছো। তোমাকে এমনকি তোমার পরিবার তোমার কথা আমাদের থেকে লুকিয়ে গিয়েছে। প্রথমে ছোট বোনকে দেখিয়ে সবকিছু ঠিকঠাক করে সময় মতো তাকে সরিয়ে দিয়েছো। আর আমাকে বিয়ের আগে এই কথাটা বলার জন্য তোমার ছটফট করাটাও তোমাদের প্ল্যানেরই একটা পার্ট। কারণ তোমরা খুব ভালো করেই জানতে আমার তখন কিছু জানার প্রতি আগ্রহ থাকবে না, আর সবটা তোমাদের পরিকল্পনা অনুযায়ী হলো। আমিও কত বোকা ছিলাম। তোমাদের এই নোংরা পরিকল্পনায় আমি কত সহজেই ইনভলভ হয়ে গিয়েছিলাম। সবাইকে বিশ্বাস করেছিলাম। জীবনের প্রথমবার কাউকে ভালোবেসেছিলাম। কিন্তু সেটা আসলে ভালোবাসা ছিলই না, ছিল তোমার মতো একটা খারাপ মেয়েকে
বড়লোক ছেলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্ল্যান। আপনার ভাবনায় সত্যি নয় উৎস, এরকম কিছুই হয়নি। আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাচ্ছি না। এটা বলেই আদ্রির মুখের উপরে দরজা লাগিয়ে দিল উৎস। আদ্রির হাত থেকে তখন টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু দেহের ক্ষতর থেকে মনের ক্ষত তাকে বেশি পোড়াচ্ছে। আদ্রি ঘোমটাটা সরিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ে। জাহিন তালুকদারের যৌথ পরিবার, মস্ত ফ্ল্যাটের দুইটা পরিবার মিলে মিশে বসবাস করে। যদিও এখন যৌথ পরিবার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তারা দুই ভাই জাহিন তালুকদার আর জামিল তালুকদার একসাথে সেই যৌথ পরিবারের ধারা অব্যাহত রেখেছে। জাহিন তালুকদারের নিজের সন্তান বলতে উৎস একাই, যদিও তার দ্বিতীয় স্ত্রী সালমা তালুকদারের মেয়ে উপমা। তবুও জাহিন তালুকদার উপমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে, তাকে নিজের মেয়ে বলে পরিচয়ও দেয়। উৎস সালমা তালুকদারকে পছন্দ না করলেও উপমাকে অনেক বেশি ভালোবাসে। বোনের সকল আবদার হাসি মুখে মেনে নেয়। তালুকদার ভিলার সবচেয়ে ছোট্ট সদস্য সাজিন তালুকদার, জামিল তালুকদার আর ঝর্ণা তালুকদারের একমাত্র সন্তান। সাজিন সবার ছোট হওয়ায় বেশ আদরের। সাজিন খুব মিশুক, খুব সহজেই সবার সাথে মিশে যায়। মাত্র কয়েক ঘন্টায় আদ্রির সাথে বেশ ভাব জমিয়েছে তার। সাজিন বায়না করে সে আদ্রির সাথে থাকবে। ঝর্ণা তালুকদার অনেক বুঝিয়ে সাজিনকে ঘুম পাড়িয়ে দেয়। বিয়ের জন্য সারাদিন সবার বেশ ধকল গিয়েছে। ক্লান্ত থাকার জন্য বাড়ির সব সদস্যরা নিজেদের কাজ গুছিয়ে যার যার মতো ঘরে শুয়ে পড়েছে। তখনই সাজিন গুটি গুটি পায়ে উৎসের রুমের দিকে অগ্রসর হয়। সাজিন উৎসের রুমের দরজায় আদ্রিকে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে ছুটে আসে। আদ্রি সাজিনকে দেখা মাত্রই চোখ মুছে নিয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি কেন সাজিন? আমার ঘুম আসছে না নতুন বউ, তোমার সাথে খুব করে গল্প করতে চাচ্ছিলাম, তাই তো বাবা মা ঘুমানোর পর আমি চুপি চুপি বিছানা ছেড়ে চলে এসেছি। কিন্তু তুমি এখানে কি করছো? উৎস ভাইয়া তোমাকে বকেছে বুঝি? না বাবু, বলেই আদ্রি সাজিনের মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই সাজিন আদ্রির হাত থেকে রক্ত ঝরছে দেখে চিৎকার করে উঠে বলল, তোমার হাত থেকে তো রক্ত বের হচ্ছে নতুন বউ, আমি এক্ষুনি ডাকছি সবাইকে। ও কিছু না বাবু, এমনিতেই সব ঠিক হয়ে যাবে, তোমার কাউকেই ডাকতে হবে না, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো বাবু। তোমার তো খুব কষ্ট হচ্ছে নতুন বউ, তুমি আমার সাথে আমার রুমে চলো। আদ্রি না যেতে চাইলেও সাজিন আদ্রিকে জোর করে নিজের রুমে নিয়ে আসে। সেই রাত আদ্রি সাজিনের সাথেই কাটিয়ে দেয়। দেখতে দেখতে তাদের বিয়ের 2টা দিন পার হয়ে যায়, কিন্তু আদ্রি উৎসের সাথে একবারের জন্যেও কথা বা দেখা হয়নি। না উৎস আদ্রির মুখ দেখেছে, আর না আদ্রি উৎসের মুখ দেখেছে। আদ্রি এই 2 দিন আদিকে বারবার ফোন করে ট্রাই করছিল, কিন্তু আদি ফোন রিসিভ করেনি। তৃতীয় দিনে আদি নিজে থেকেই আদ্রিকে ফোন করে। আদ্রি আদির সাথে কথা বলে কান্নায় ভেঙে পড়ে। আর তখনই সালমা তালুকদার এসে আদ্রির কাঁধে হাত রাখে। আদ্রি চোখের পানি মুছে পেছনে ফিরে বলল, কিছু বলবেন আন্টি? আন্টি? আমার ছেলেটা এই পর্যন্ত আমাকে মা বলে ডাকলো না, তুমিও আমাকে আন্টি বলে ডাকছো? কোন সম্পর্কের ভিত্তিতে মা বলে ডাকবো? আপনার ছেলে তো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, বিয়ের আসরে আমাকে ফেলে চলে এসেছে। একটা বারও জানতে চাইনি আমি কেমন আছি, কিভাবে আছি। আমি শুধুমাত্র তার কণ্ঠস্বর শুনেছি। মানুষটাকে এই পর্যন্ত দেখার সৌভাগ্যও হয়ে ওঠেনি। হয়তো এই বাড়িতেও আমার ঠাঁই হবে না। বিয়েটা যেভাবেই হোক হয়েছে, তুমি এখন এই বাড়ির বউ। এই বাড়িতে আমার যতটুকু অধিকার রয়েছে তোমারও ঠিক ততটাই অধিকার রয়েছে। তুমি তোমার অধিকার আদায় করে নেবে, যেমনটা আমি নিয়েছি। তখন আমার পাশে আমার শাশুড়ি আম্মা ছিল না, কিন্তু আমি তোমার পাশে আছি। তুমি তোমার স্বামীর ভালোবাসা আদায় করে নিবে। সেটা বিয়ে মানে না বললেই তো আর হয়ে যায় না। জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না মা, জোর করতে হবে না। তুমি তোমার ভালোবাসা দিয়েই তোমার স্বামীর মন আর ভালোবাসা আদায় করবে। স্বামীর থেকে দূরে দূরে থাকলে কখনোই তোমাদের সম্পর্ক আগাবে না। সে যত তোমাকে দূরে সরিয়ে দিবে, তুমি তত তার নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিবে। তোমার বাবা কল করেছিলেন, আমাকে বারবার অনুরোধ করেছেন আমি যেন তোমাদেরকে ওই বাড়িতে পাঠিয়ে দেই।
উৎস নিজের রুমে আছে, তুমি এক্ষুনি গিয়ে তার সাথে কথা বলো। তার কথা শোনা মাত্রই আমার হাতটা কাঁপতে শুরু করছে। আমি তার মুখোমুখি হতে পারবো না মা। তোমার বাবা তোমাদের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে, এখন তুমি দেখো কি করবে। বলেই চালমা তালুকদার রুম থেকে বেরিয়ে যায়। তিনি যাওয়ার পর আদ্রি রুম থেকে বেরিয়ে উৎসের রুমের দিকে অগ্রসর হয়। তখনই ঝর্ণা তালুকদার হাতে কফি নিয়ে উপরে আসে। এটা উৎসের রুমে দিয়ে আসো নতুন বউ, আমার আবার সাজিনকে রেডি করে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। ঠিক আছে কাকিমা, এটা বলেই আদ্রি গুটি গুটি পায়ে উৎসের রুমে প্রবেশ করে। উৎস তখন ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আদ্রি রুমের মধ্যে ঢুকে প্রথমবারের মতো নিজের বরকে দেখে চমকে ওঠে, যার দরুন আদ্রির হাত থেকে কফির মগটা নিচে পড়ে যায়। মগে থাকা গরম কফি আদ্রির পায়ে পড়ে যায়। তৎক্ষণাৎ আদ্রিও মাগো বলে চিৎকার করে ওঠে। তার চিৎকারের কাজে ব্যাঘাত ঘটে উৎসের। উৎস বিছানার উপরে ল্যাপটপ রেখে দৌড়ে আদ্রির কাছে এসে বলল, আদিতা, তুমি এসেছো। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। তোমাকে নিশ্চয়ই তোমার পরিবারের লোকজন জোর করে আটকে রেখেছিল, তোমাকে বাধ্য করেছিল পালিয়ে যাওয়ার নাটক করতে। বলো, তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? আমি জানতাম আমার ভালোবাসা, আমার সন্ধে কন্যা আমার সাথে প্রতারণা করতে পারে না। প্রতারক তোমার পরিবার, তোমার বোন। আমি তোমার বোন আর পরিবার কাউকেই ক্ষমা করতে পারবো না। আদ্রি কিছু বলতে যাবে, তার আগেই উৎস আদ্রির পায়ের উপরে নজর পড়ে। উৎস আদ্রির হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিয়ে আদ্রির পা নিজের হাঁটুর উপরে রাখে। পায়ে উৎসের স্পর্শ পেয়ে আদ্রির দেহ শিউরে ওঠে। এ কি, আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? এটা পাপ, আমাকে দয়া করে পাপের ভাগীদার করবেন না। কোনো কথা না বলে চুপচাপ বসে থাকো। পায়ে যে গরম কফি পড়েছে সে খেয়াল আছে তোমার? জায়গাটা লাল হয়ে উঠেছে, ফোস্কা পড়ে যাবে। আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে তোমার চমকে উঠতে হলো? আমাকে দেখে এমন রিয়াক্ট করলে জানো, এই প্রথম তুমি আমাকে দেখছো। উৎসের কথা শুনে আদ্রি মনে মনে বলল, আমি সত্যি আপনাকে দেখে চমকে উঠেছিলাম। আপনাকে আমার বরের আসনে দেখতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। সেদিনের সন্ধ্যাবেলায় যখন জীবনের প্রথমবার শরীরে আপনার স্পর্শ পেয়েছিলাম, তখনই আপনি সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি ছিলেন। আমি আমার শরীরে আপনার স্পর্শ কিছুতেই মানতে পারিনি। সেদিন বাড়িতে ফিরে সোজা ওয়াশরুমে গিয়ে আমার শরীরের যেখানে যেখানে আপনার হাতের স্পর্শ লেগেছিল সেখানে সেখানে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম। কিন্তু সেদিনের সেই ঘটনাটা আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছিল। বারবার মনে হচ্ছিল এতে আমার স্বামীকে ঠকানো হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই মানুষটা আমার বিয়ে করা বর, যার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। সে আমাকে আদিতা মনে করে আমার সেবা শুশ্রূষা করছে। নিয়তি আজ আমাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আদ্রির ভাবনার মাঝেই নিজের পায়ে ঠান্ডা অনুভব করলো। আদ্রি তৎক্ষণাৎ উৎসের দিকে তাকিয়ে দেখল উৎস আলতো হাতে তার পায়ে মলম লাগিয়ে সেই জায়গাটায় ফু দিয়ে দিচ্ছে। আদ্রি আবেশে চোখটা বন্ধ করে পুনরায় বিছানার চাদর খামচে ধরে আমতা আমতা করে বলল, আপনি হয়তো আমাকে আদি মনে করে আমার এত সেবা শুশ্রূষা করছেন, কিন্তু আমি আদি নই, আদ্রি। আদ্রি কথাটা শোনা মাত্রই উৎসের হাত থেমে গেল। উৎস তৎক্ষণাৎ তার হাতে থাকা মলমটা ছুঁড়ে ফেলে দিয়ে আদ্রির হাত ধরে বিছানা থেকে টেনে তুলে বলল, তোমাকে বারবার বলেছিলাম তুমি আমার সামনে আসবে না, তারপরেও কেন এসেছো আমার রুমে? উৎসের কথায় আদ্রির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। উৎস আদ্রির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, এই চোখ দুটো মনে হচ্ছে আমি আগে কোথাও দেখেছি। মনে হচ্ছে যেন চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু এমনটা মনে হচ্ছে কেন? এই ঠকবাজ প্রতারক মেয়েকে আজ প্রথমবার দেখছি আমি। তবুও কেন মনে হচ্ছে এই মেয়েকে আমি আগেও কোথাও দেখেছি। তার মানে কি? না না, হয়তো তারা যমজ বোন হবার দরুন আমার এমনটা মনে হচ্ছে, কিন্তু এই মেয়েকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তাহলে মাথার উপরে উঠে নাচতে শুরু করবে। উৎসের ভাবনার মাঝেই আদ্রি বলল, আমি জানি আপনি আমাকে স্ত্রী হিসেবে মানতে পারছেন না। আপনি ভাবছেন
আমি জোর করে আপনার জীবনে প্রবেশ করেছি, কিন্তু আমি জানি আমি কোনো অন্যায় করিনি। উল্টো আদির ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে। নিয়ম অনুযায়ী গতকাল আমাদের বাবার বাড়িতে যাবার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। বাবা বারবার কল করে আমাদেরকে যেতে বলেছেন। আমাদের হয়তো আপনাদের মতো এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা নেই, কিন্তু বিশ্বাস করুন, আমাদের বাড়িতে আপনার আদর আপ্যায়নের বিন্দু মাত্র ত্রুটি থাকবে না। আদ্রির কথা বলার পুরোটা সময়ই উৎস আদ্রির মুখের দিকে তাকিয়েছিল। আদ্রি কি বলছে না বলছে উৎসের সেই দিকে খেয়াল নেই। আদ্রি উৎসের থেকে কোনো রেসপন্স না পেয়ে উৎসের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। আদ্রি নিচে আসার পরপরই উৎসের ফোনটা বেজে ওঠে। উৎস কলটা রিসিভ করতে ওপাশ থেকে সালাম দিয়ে বলল, কেমন আছো বাবা? জি ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আদ্রির বাবা বলছি। জি আঙ্কেল বলুন। তোমরা কি এই বাড়িতে আসবে না বাবা? ঠকবাজ প্রতারকদের বাড়ির খাবার যে আমার পেটে হজম হবে না আঙ্কেল। আপনি এসে বরং আপনার মেয়েকে নিয়ে যান। আমি তার সাথে একই ছাদের তলায় থাকতে পারবো না। এসব তুমি কি বলছো বাবা? আদ্রি তোমার স্ত্রী। কিসের স্ত্রী? আমি মানি না এই বিয়ে। আপনারা সকলে মিলে ঠকিয়েছেন আমাকে। আমি কোনো দিনও আপনাদেরকে ক্ষমা করতে পারবো না। অন্যায় আমরা করেছি, কিন্তু আমার মেয়ের কোনো দোষ নেই। আপনার মেয়ে তো ধোয়া তুলসী পাতা, নির্লজ্জের মতো ছোট বোনের হবু বরকে বিয়ে করে নিল। এখানে আমার আদ্রি মায়ের সত্যি কোনো দোষ নেই। এমনকি আদ্রি তো এই বিয়েটা করতেই চায়নি, কিন্তু আমার স্ত্রী লোভ আর জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। সে ভেবেছিল বড়লোক বাড়িতে বিয়ে দিতে পারলেই হয়তো আমার মেয়েটা সুখী হতে পারবে, কিন্তু সে হয়তো এটা জানে না যে দুজনার মধ্যে ভালোবাসা না থাকলে রাজপ্রাসাদ টাকা পয়সা সুখ দিতে পারে না কখনো। তবে ভালোবাসা থাকলে কুড়ে ঘরেও সুখ শান্তি বসবাস করা যায়। আদ্রিকে জোর করার পরেও যখন আদ্রি বিয়েটা করতে চায়নি, তখন আমার স্ত্রী হাতে বিষের বোতল নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকি দেয়। আদ্রি আর কোনো উপায় না পেয়ে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়। আদ্রিকে চিনতে তুমি ভুল করছো বাবা। আদ্রি একটা খাঁটি সোনা আমার বলে আমি একটুও বাড়িয়ে বলছি না। এটা সবটা তোমার ইচ্ছা বাবা। তোমার যদি মন চায় তাহলে আমার মেয়েটাকে নিয়ে এসো, আর যদি না আসো তাহলে আর কিছু করার নেই। এই কথা বলে চোখের পানি মুছে কলটা কেটে দিল সজল খন্দকার। আদ্রি নিচে এসে কিচেনে গিয়ে দেখলো সালমা তালুকদার আর ঝর্ণা তালুকদার দুজনে মিলে রান্না করছেন। আদ্রিকে দেখে সালমা তালুকদার বলল, বরকে বলেছো বাপের বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ মা বলেছি, কিন্তু আপনার ছেলে যাবে না বলার আগেই উৎস কিচেনের দরজায় দাঁড়িয়ে বলল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আমি একটু বাইরে যাচ্ছি। ফিরে এসে যদি দেখি তুমি রেডি হওনি, তাহলে তোমার বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল। শার্ট প্যান্ট দিয়ে আমি কি করব? তুমি পরার জন্য কোনো জামা কাপড় পাচ্ছ না, তাই আমার শার্ট প্যান্ট দিয়ে তোমাকে সহযোগিতা করলাম। এখন যদি বাপের বাড়িতে যেতে চাও, অতি দ্রুত শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নাও। উৎসের কথায় আদ্রি বোকা বনে গেল। উৎস আদ্রিকে 10 মিনিট সময় দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু উৎস প্রায় 1 ঘন্টা পরে এসে দেখে আদ্রি রেডি না হয়ে বসে আছে। মূলত আদ্রি সবসময় বোরকা হেজাব পরিধান করে বাইরে বের হয়। তার ইচ্ছে ছিল বোরকা পরে বিয়ে করবে, কিন্তু হঠাৎই দমকা হাওয়া এসে সবটাই এলোমেলো করে দিয়ে চলে গেল। হুট করেই তার বিয়েটা হয়ে গেল। আদ্রি ভেবেছিল তার মা হয়তো লাগেজে কাপড়ের সাথে বোরকা ও হেজাব দিয়ে দিবে, কিন্তু আদ্রি উৎসের কথা অনুযায়ী রেডি হতে এসে লাগেজের সব কাপড় উল্টাপাল্টা করেও নিজের বোরখাটা পেল না। বোরখা হেজাব না পেয়ে আদ্রি ঠাই দাঁড়িয়ে রইল। এদিকে উৎস নিজের কাজ শেষ করে বাসায় ফিরে উপমাকে ডেকে বলল, মেয়েটা কি রেডি হয়েছে? কোন মেয়েটা ভাইয়া? আরে ওই যে আদ্রি না পাদ্রি। আমি জানি না, তার আর সম্পর্কে জানার কোনো ইচ্ছেও আমার নেই। খ্যাত একটা মেয়ে, চলাফেরা কথা বলার স্টাইল দেখেছো? তাকে দেখলেই আমার গাটা গুলিয়ে আসে। তোমার বউ, তুমি গিয়ে খোঁজ নাও রেডি হয়েছে কিনা। বলে উপমা পার্লারে চলে গেল। উপমার যাওয়ার পানে তাকিয়ে উৎস তাচ্ছিলের হাসি হেসে বলল, 3 কবুল বলে বিয়ে করলেই বউ হওয়া যায় না। শুধুমাত্র সজল খন্দকারের কথায় ওই বাড়িতে যাওয়া,
তিনি আমার বাবার বয়সী, তার আকুতি মিনতি আমি ফেলতে পারিনি, তাই তো অনিচ্ছাকৃতভাবে ওই বাড়িতে যেতে হচ্ছে। তবে আমি এই মিথ্যা সম্পর্ক বেশি দিন বয়ে নিয়ে বেড়াবো না। উকিলের সাথে কথা বলে আমি খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করব। এটা বলেই উৎস আদ্রির রুমে এসে দেখে আদ্রি রেডি না হয়ে মেঝেতে বসে রয়েছে। যা দেখে হাতটা মুষ্টিবদ্ধ হয়ে আসে উৎসের। উৎস আদ্রির দিকে তেড়ে এসে বলল, বাপের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নাই বুঝি? তোমাকে বলেছিলাম না রেডি হয়ে থাকতে? এই তোমার রেডি হবার নমুনা এইটা? তুমি কি ভেবেছিলে তুমি রেডি না হলে আমি সিনেমা, গল্প, উপন্যাসের নায়কদের মতো তোমাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে দিব? আমি লুলা না যে আপনার হাতে আমার সাজগোজ করতে হবে। আপনার হাতে সাজগোজ করার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে এখনো রেডি না হয়ে বসে আছো কেন? আদ্রি বোরখার কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে বলল, আমি তো নতুন বউ। নতুন বউয়েরা সাধারণত নতুন জামা কাপড় পরে, কিন্তু এই বাড়িতে আসার পরে আমাকে কোনো নতুন শাড়ি বা জামা দেওয়া হয়নি। আমি বাড়ি থেকে যে পুরাতন জামা কাপড় এনেছিলাম সেগুলোই পরেছি। কিন্তু বাপের বাড়ি যদি এই পুরাতন কাপড় পরে যায়, তখন আশেপাশের লোকজন আপনাদেরকেই গালমন্দ করবে, বলবে তারা নাকি এত বড় লোক, অথচ নতুন বউকে একটা ভালো শাড়ি পর্যন্ত দিতে পারেনি। কেমন বড় লোক তারা? আদ্রির কথা শুনে উৎস তৎক্ষণাৎই নিজের রুমে এসে কাবার্ড থেকে শার্ট প্যান্ট নিয়ে আদ্রির মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল। আদ্রির মুখের ওপর থেকে শার্ট প্যান্ট হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে বলল, শার্ট প্যান্ট? এগুলো দিয়ে আমি কি করব? তুমি পরার জন্য কোনো জামা কাপড় পাচ্ছ না, তাই আমার শার্ট প্যান্ট দিয়ে তোমাকে সহযোগিতা করলাম। এখন যদি বাপের বাড়ি যেতে চাও, অতি দ্রুত শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নাও। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? শার্ট প্যান্ট ছেলেদের পোশাক, আমি মেয়ে হয়ে কেন ছেলেদের পোশাক পরব? উৎস দাঁতে দাঁত চেপে এবার বলল, আমরা তো ছোট লোক, আমাদের টাকার অভাব। তোমাকে শাড়ি, থ্রি পিস কিনে দেওয়ার মতো কোনো টাকা আমাদের নেই। এই জন্য আমার যেগুলো আছে সেগুলোই আমরা দুজনে ভাগাভাগি করে পরব, কেমন? উৎসের চিৎকার চেঁচামেচি শুনে সালমা তালুকদার দৌড়ে আসে। তাকে দেখেই উৎসর রুম থেকে বেরিয়ে যায়। কি হয়েছে আদ্রিমা? উৎস রেগে গিয়েছে কেন? আসলে মা, আমার তো ভালো জামা কাপড় নেই। তাছাড়া মা লাগেজে বোরকা হিজাব দিতেও ভুলে গিয়েছে। আমি যদি পুরাতন কাপড় পরে ওই বাড়িতে যাই, তাহলে লোকে আপনাদেরই বদনাম করবে, সেটাই বলছিলাম। আর তখনই উনি শার্ট প্যান্ট এনে আমার মুখে ছুঁড়ে দিয়ে চিৎকার চেঁচামেচি করে দিয়েছে। খারাপ লোক একটা। আদ্রির কথা শুনে সালমা তালুকদার মুচকি হেসে বলে, উৎসের রুমের আলমারিতে তোমার জন্য শাড়ি, থ্রি পিস রাখা আছে। উপমাকে বলেছিলাম শাড়ি, থ্রি পিস তোমার হাতে দিতে, কিন্তু মেয়েটা তোমার হাতে না দিয়ে সেগুলো আলমারিতে রেখে দিয়েছে। আর আমি জানতাম না তুমি বোরখা পরো। জানলে শাড়ি, থ্রি পিস এর সাথে দুইটা বোরখাও নিয়ে আসতাম। আমার ভুল হয়ে গিয়েছে মা। এবারের মতো শাড়ি পরে বাবার বাড়ি থেকে ঘুরে আসো। তুমি ফিরলে আমি তোমায় সাথে করে নিয়ে গিয়ে তোমার জন্য পছন্দ করে বোরখা কিনে দেব। আমার নতুন বোরখা লাগবে না মা, ওই বাড়িতে আমার বোরখা আছে, আমি সেটাই নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, এখন কথা না বাড়িয়ে চলো। আমি ঝর্ণাকে বলেছি, ঝর্ণা তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিবে। ঠিক আছে মা। প্রায় 2 ঘন্টা পরে আদ্রির সাজ কমপ্লিট হয়। ঝর্ণা তালুকদার তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আদ্রি আয়নায় নিজেকে দেখে যেন চিনতেই পারে না। তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। তার গায়ে বেগুনি কালারের একটা জামদানি শাড়ি জড়িয়ে রয়েছে, গলায় স্বর্ণের অলংকার, নাকে নাকফুল, হাতে স্বর্ণের মোটা বালা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করে এক সাইডে গোলাপ ফুল গুজে দেওয়া। সব মিলিয়ে পরীর মতো লাগছিল আদ্রিকে এই রূপে দেখে সালমা তালুকদার নিজের চোখে হাতের কোণায় একটু কাজল লাগিয়ে আদ্রির কপালে ছুঁয়ে দিল। এসব অলংকার তোমার শাশুড়ি মায়ের। এই অলংকারের আসল উত্তরাধিকারী হচ্ছ তুমি। এই অলংকার যেন তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। কথাটা শুনে আদ্রি সালমা তালুকদারকে জড়িয়ে ধরল। নজর না লাগুক যেন চাঁদেরও গায়ে। আমি অনেক ভাগ্য করে আপনার মতো একজন শাশুড়ি, আর কাকিমার মতো একজন চাচি শাশুড়ি, আর সিজানের মতো একজন দেবর পেয়েছি। আর আমার ছেলে বুঝি ভালো নয়? আমাদের বিয়েটা তো শুধুমাত্র কাগজের বিয়ে হয়েছে। আমি তার কাগজের বউ। এই সম্পর্ক কতদূর আগাবে আমি জানি না মা।
তবে আমি মন প্রাণ দিয়ে চাই আমাদের সম্পর্কটা আর 5টা স্বাভাবিক দম্পতির মতোই হোক। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবার মন জয় করার, সবার ভালোবাসা পাবার। তোমার শাশুড়ি সবসময় তোমার পাশে থাকবে মা, বলে সালমা তালুকদার আর ঝর্ণা তালুকদার রুম থেকে বেরিয়ে গেলেন। তারা যাওয়ার পরপরই উৎস ফোনে কথা বলতে বলতে আদ্রির রুমে প্রবেশ করলো। হুট করেই আদ্রির অন্য রূপে দেখে যেন কথা বলতেই ভুলে গেল। উৎস পলকহীন দৃষ্টিতে আদ্রির দিকে তাকিয়ে রইল। এ কি, আপনি দরজা বন্ধ করছেন কেন? রোম্যান্স করব বলে। রোম্যান্স করব মানে? প্রতি উত্তরে উৎসর কিছু না বলে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আদ্রির দিকে এক পা করে আগাতে লাগলো। উৎসের এমন চাহনি দেখে শরীর শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠল আদ্রির। আদ্রি উৎসকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে এক পা করে পেছোতে লাগলো। এক পর্যায়ে আদ্রির শাড়িতে বেঁধে পড়ে যেতে গেলেই উৎস আদ্রির কোমর আঁকড়ে ধরল। এতেই যেন আদ্রির হাত পা কাঁপতে শুরু করলো। আদ্রির নিজের ব্যালেন্স রাখতে না পেরে উৎসের শার্টটা খামচে ধরল, যা দেখে উৎস আরো শক্ত করে আদ্রির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে আদ্রির কানের কাছে ফিস ফিস করে বলল, আমাদের বিয়ের সবেমাত্র 2টো দিন হয়েছে, আমরা এখনো নববিবাহিত দম্পতি। আর নববিবাহিত দম্পতি যখন একত্রে রোম্যান্স করে তখন দরজা বন্ধ রাখতে হয়। এই সামান্য ব্যাপারটাও বোঝো না তুমি? মাথা মোটা একটা, বলেই উৎস আদ্রির ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ এগিয়ে দেয়। তৎক্ষণাৎই আদ্রি না বলে চিৎকার দিয়ে হাত দিয়ে নিজের ওষ্ঠ চেপে ধরে। আমাকে দরজায় দেখে এইভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিতে হবে? তোমার এমন চিৎকার শুনে পাশের রুম থেকে নানু কি না জানি কি মনে করে বসবে, তিনিই জানেন। আদ্রি মনে মনে বলল, হায় আল্লাহ, তার মানে সবটাই আমার ভাবনা ছিল। ছি ছি, আমি এই মানুষটাকে নিয়ে এইসব ভাবতে পারলাম। এখন তাকে কি জবাব দিব আমি? তুমি কি জেগে জেগে আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে নাকি? উৎসের প্রশ্নে আদ্রি থতমত খেয়ে বলল, হ্যাঁ না মানে আমার বইয়েই গেছে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে। ভেরি গুড, আমাকে নিয়ে স্বপ্ন দেখলেও সেটা তোমার স্বপ্নেই থেকে যাবে। আমি কখনোই তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আর না পারবো আমার সন্ধে কন্যাকে ভুলে যেতে। উৎসের কথা শুনে আদ্রি মনে মনে বলল, আপনার এই সন্ধে কন্যার ব্যাপারটা বড্ড বেশি ভাবাচ্ছে আমাকে। নাতাশার জন্মদিনের পার্টিতে সন্ধ্যাবেলায় আপনার সাথে আমার দেখা হয়েছিল। সেদিন কল্পনায় নয়, বরং বাস্তবে আপনি আমার কোমর আঁকড়ে ধরেছিলেন। কিছু সময়ের জন্য 2 জোড়া চোখ এক হয়েছিল। সেই হিসাবে আমি আপনার সন্ধ্যা কন্যা। কিন্তু আদি বলেছিল আদির সাথেও নাকি আপনার দেখাটা সন্ধেবেলাই হয়েছিল কোনো এক পার্টিতে। আপনি যদি আদিকে পার্টিতে দেখে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, ব্যাপারটা কেমন যেন গোলক ধাঁধার মতো লাগছে আমার কাছে। যাই হোক, বিয়েটা যখন হয়েছে তখন আমি আমার অধিকার ছাড়ছি না। এটা জি বাংলা সিরিয়াল নয় যে একজনের 4টা স্বামী থাকবে। আপনাকে যখন 3 কবুল বলে বিয়ে করেছি তখন আমৃত্যু আপনার সাথেই থাকবো, সেটা আপনি চান বা না চান। আমি সহজ সরল হতে পারি, তাই বলে ভাববেন না আপনাকে এত সহজে ছেড়ে দিব। আদ্রিকে চুপ থাকতে দেখে উৎস বলল, আমার কাছে প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। তোমার এসব নাটক দেখার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। অতি দ্রুত নিচে আসো, বলেই উৎস বেরিয়ে গেল। উৎস যাওয়ার সাথে সাথেই আদ্রি লাগেজ নিয়ে নিচে এসে দেখে সাজিন সবে মাত্র স্কুল থেকে ফিরেছে। আদ্রিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সাজিন দৌড়ে এসে আদ্রিকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাচ্ছ নতুন বউ? হ্যাঁ সোনা, বাবার বাড়িতে যাচ্ছি। আমিও যাব তোমার সাথে। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই ঝর্ণা তালুকদার দৌড়ে এসে সাজিনকে আদ্রির থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি কোথাও যাবে না সাজিন, 2 দিন পর তোমার পরীক্ষা শুরু হবে। ও যেতে চাইছে, যাক না কাকিমা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আদ্রি? 2 দিন পর বরের মুখ দর্শন করতে পেরেছ, একটা সুযোগ পেয়েছ নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেওয়ার। কিন্তু তুমি যদি সাজিনকে তোমাদের সাথে নিয়ে যাও, সেই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। কিন্তু কাকিমা, সাজিন। কোনো কিন্তু নাই, আমি সাজিনের মা, আমি সাজিনকে ঠিক সামলে নেব।
তুমি তোমার বরকে সামলাও, নিজের আঁচলের তলায় বেঁধে নাও। আপনি অনেক ভালো কাকিমা, অত সহজে আমাকে আপন করে নিয়েছেন। আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবে হয়েছে তাতে হয়তো কেউই আমার সাথে ভালো করে কথাই বলবে না। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুবই সাধারণভাবে জীবনযাপন করেছি। সত্যি বলতে আদিতার চলাফেরা পোশাক আশাক দেখে আমার আদিতাকে পছন্দ হয়েছিল না। বারবার মনে হচ্ছিল আদিতার সাথে উৎসের বিয়ে হলে উৎসের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার চাইছিলাম বিয়েটা যেন ভেঙে যায়। যখন বিয়েটা হয়ে গেল তখন উৎসের কথা ভেবে খুব খারাপ লাগছিল, কিন্তু পর মুহূর্তেই পাত্রী বদলের কথাটা শুনে মনটা ভালো হয়ে গিয়েছিল। জীবনে অনেক সুখী হও আদ্রি, স্বামীর আদর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক তোমার সংসার। আমি এখন আসি কাকিমা। ঠিক আছে, যাও। আদ্রি একে একে সবার থেকে বিদায় নিয়ে এসে দেখে উৎস কারোর সাথে ফোনে চিৎকার চেঁচামেচি করছে। চেহারায় রাগের ছাপ ফুটে উঠেছে। নাম্বার ট্র্যাক করা যাচ্ছে না মানে? যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। আমি একটা বারের জন্য হলেও আদিতার মুখোমুখি দাঁড়াতে চাই। আমি আদিতার মুখ থেকে শুনতে চাই আমার কোথায় ভুল ছিল, কেন ছলনা করলো আমার সাথে। আমার সত্যিটা জানতে হবে। বলতেই আদ্রির দিকে উৎসের চোখ পড়ে। আমাকে কি তোমার বেতনভুক্ত কর্মচারী মনে হয়? 10 মিনিট ধরে আমি এখানে অপেক্ষা করছি। এবার কি নিজে থেকে গাড়িতে বসবে নাকি কোলে করে নিয়ে বসাতে হবে? প্রতি উত্তরে আদ্রি কিছু না বলে চুপচাপ গাড়ির পেছনে ছিটে গিয়ে বসে পড়ে। আমি কি তোমার ড্রাইভার লাগি? গাড়িতে বসলেও দোষ, না বসলেও দোষ। আমি যাবোটা কোথায়? সামনের ছিটে গিয়ে চুপচাপ বসে পড়ো। উৎসের কথায় আদ্রিও ভদ্র মেয়ের মতো চুপচাপ গাড়িতে উঠে বসল। উৎস এসে নিজের সিট বেল্টটা লাগিয়ে দিল। সিট বেল্টটা লাগিয়ে নাও। আদ্রি কয়েকবার সিট বেল্ট লাগানোর চেষ্টা করতে লাগলো, না পেরে এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে বলল, এসবের কোনো প্রয়োজন নেই আমার। উৎস তৎক্ষণাৎ আদ্রির দিকে ঝুঁকে সিট বেল্টটা লাগিয়ে দিয়ে বলল, নাচতে না জানলেও উঠোন বাঁকা। কথাটা কর্ণপাত হলো না আদ্রির। আদ্রির এক ধ্যানে উৎসের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি যতবারই আমার সংস্পর্শে আসেন ততবারই আমার ভালো লাগা কাজ করছে। আমি নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছি। আমার যদি ক্ষমতা থাকতো আমি এই সময়ে ঘড়ির কাঁটাটাকে থামিয়ে দিতাম, তাহলে অন্তত কিছু সময় আমাদের হতো, একান্তই আমাদের। আদির মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আমরা দুজনেই টুইন, দেখতেও একই রকম। বাবা মা ছাড়া আমার আত্মীয় স্বজনেরাও আমাদের দুজনকে গুলিয়ে ফেলে। এমনকি প্রথমবার আমার মুখ দেখে আপনিও তো আমাকে আদি মনে করেছিলেন, তাহলে কেন আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারছেন না উৎস? আদ্রির এমন প্রশ্নে অতি দ্রুত ব্রেক কষল উৎস। উৎস আদ্রির অশ্রু ভেজা নয়নের দিকে তাকাতেই আচমকা বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আদ্রির চোখের পানি সহ্য হলো না। জেনে শুনে বিষ পান করেছো তুমি। এখন যতই গলা জ্বলুক না কেন, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তুমি খুব ভালো করে জানতে এই বিয়েটা হলে আমাদের তিনটা জীবন নষ্ট হয়ে যাবে। তবুও তুমি বিয়েটা করেছো। এখন চোখের পানি ফেলে কোনো লাভ হবে না। জীবন কারোর জন্য থেমে থাকে না উৎস। আদি তো একটাবারের জন্যেও আপনার কথা ভাবেনি। তাহলে আপনি কেন আদির কথা ভেবে কষ্ট পাচ্ছেন, আর আমাকেও কেন কষ্ট দিচ্ছেন? সন্ধে কন্যাকে যদি আমি ভালোবাসতাম তাহলে হয়তো তাকে আস্তে আস্তে ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে পারতাম। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি তাকে ভালোবাসিনি, আমি তার মায়ায় পড়েছি। আর মায়া বড্ড খারাপ জিনিস, না দেয় ভুলে থাকতে আর না দেয় ভালো থাকতে। আমি আদির পেছনে লোক লাগিয়েছি। সে যদি পাতালেও থাকে তবুও আমি পাতাল খুঁড়ে হলেও তাকে বের করে নিয়ে আসব। আমার মুখোমুখি দাঁড়াতে হবেই, তাকে দাঁড়াতেই হবে। তোমার বাড়ির যাওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য এটাই, আদিকে খুঁজে বের করা। প্রত্যুত্তরে আদ্রি কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। ঘন্টাখানেক পর তারা নিজেদের গন্তব্যে এসে পৌঁছালো। আদ্রি গাড়ির মধ্য থেকেই দেখতে পেল তার বাবা মা আত্মীয় স্বজন সহ আরো অনেকেই তাদের জন্য অপেক্ষা করে আছে। উৎস গাড়িতে থামতেই আদ্রি দরজা খুলে দৌড়ে গিয়ে সজল খন্দকারকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদ্রিকে কান্না করতে দেখে তিনি আদ্রিকে বুকের সাথে চেপে ধরলেন। তার চোখ থেকেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেমন আছিস মা? আদ্রি কিছু বলার আগেই আদ্রির নানি এগিয়ে
আদ্রিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, আমার শরীর ভালো না থাকায় আদুর বিয়েতে আইতে পারি নাই। তাই শুনছিলাম আদুর নাকি মেলা বড়লোক বাড়িতে বিয়া হইছে। দেখছিস না আদু কত দামি শাড়ি গহনা পিন্দে আছে, একদম রানীর লাহান লাগতাছে আমার আদুকে। এত বড়লোক বাড়িতে বিয়া হবার পরেও কেউ খারাপ থাহে নাহি। আদ্রি তার নানির কথা শুনে চোখের পানি মুছে বলল, তুমি ঠিকই বলেছ নানি, আমি অনেক ভালো আছি, ঠিক ততটাই ভালো আছি যতটা ভালো থাকার কথা আমার ছিল না। দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে সংসার কর, স্বামী সোহাগী হওয়া। তার কথায় আদ্রি মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার কপালে স্বামীর আদর ভালোবাসা নেই গো নানি। আদ্রিকে নিয়ে সবার এত আদিক্ষেতা দেখে রাগে গজগজ করতে লাগলো উৎস। উৎস দরজা খুলে বের হতেই সবাই উৎসকে ঘিরে ধরল। উৎস না চাইতেও দাঁতে দাঁত চেপে সবার সাথে মত বিনিময় করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। আদ্রির বিয়েতে তেমন আত্মীয় স্বজন না আসলেও আদ্রি আসবে শুনে আদ্রির কাজিন নানি ফুপু সহ আরো অনেকেই এসেছে। তাদের সর্বমোট 3টা রুম। আদ্রির রুম বাদে বাকি 2টা রুম মেহমান গিজগিজ করছে। আদ্রি অন্য রুম খালি না পেয়ে উৎসকে নিজের রুমে নিয়ে আসে। উৎস আদ্রির রুমে প্রবেশ করতেই তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আদ্রির রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা। রুমে তেমন কোনো আসবাবপত্র নেই, একটা খাট, একটা ড্রেসিং টেবিল, আর একটা আলমারি, আর একটা পড়ার টেবিল। টেবিলের ওপরে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন রাইটারদের গল্পের বইও রয়েছে। উৎস বইপত্র দেখেই বুঝতে পারল আদ্রি পড়ুয়া মেয়ে। জানি আমাদের এখানে থাকতে আপনার কষ্ট হবে, কিন্তু একটু মানিয়ে নেবেন। আর একটা কথা, আপনি যে আমাকে পছন্দ করেন না এটা আপনি আর আমি জানি, অন্য কেউ তো আর জানে না। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই ব্যাপারটা অন্য কাউকে বুঝতে দিবেন না। অন্তত যেই কয়টা দিন আমরা এখানে আসি একটু ভালো ব্যবহার করবেন আর একটু ভালো করে কথা বলবেন আমার সাথে, তাহলেই হবে। আদ্রির কথায় উৎস ডোন্ট কেয়ার ভাব নিয়ে লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। উৎস ফ্রেশ হতে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয়। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন উৎস চেঞ্জ করতে যায়। উৎস চেঞ্জ করতে গিয়ে দেখে সে তাড়াহুড়ো করে শার্ট প্যান্টের বদলে আদ্রির জামা সালোয়ার নিয়ে এসেছে। উৎস কি করবে ভেবে না পেয়ে নিজের চুল টেনে ধরে কিছুক্ষণ ওয়াশরুমে পায়চারি করতে থাকে। দেওয়ালে ঘুষি দেয় নিজেকে শান্ত করার জন্য, কিন্তু উৎস নিজেকে শান্ত করতে না পেরে দরজা খুলে দেখে আদ্রি শাড়ি চেঞ্জ করে একটা সুতি 3 পিস পরেছে। অনেক মায়াবী লাগছে তাকে দেখতে। উৎস আদ্রিকে ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতেই হুট করে আদ্রির সাথে তার চোখাচোখি হয়ে যায়। তৎক্ষণাৎই উৎস বোকার মতো ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয়। উৎসের এহেন কার্যে আদ্রি যেন বোকা বনে যায়। এই, আপনি কি আমার চেঞ্জ করা দেখছিলেন? আশ্চর্য, আমি তোমার চেঞ্জ করা দেখতে যাব কেন? তাহলে দরজা খুলে আপনি উকি দিচ্ছিলেন কেন? আপনি নিশ্চয়ই আমার চেঞ্জ করা দেখেছিলেন, এখন ধরা পড়ে মিথ্যা কথা বলছেন। আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি তোমার চেঞ্জ করা দেখতে যাব? বাই দা ওয়ে, তুমি তো জানতে আমি ওয়াশরুমে আছি, তবুও রুমের মধ্যে চেঞ্জ কেন করছিলে? সত্যি তো এই ব্যাপারটা আমার মাথাতেই ছিল না, ভেবেছিলাম ওনার দেরি হবে, এই সুযোগে আমি চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু এতটা তাড়াতাড়ি বেরিয়ে পড়বে কে জানতো। কি হলো, কথা বলছো না কেন? আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আমার রুম, আমার ইচ্ছা। উৎসের ইচ্ছে হলো আদ্রির গালে কষে 2টা থাপ্পড় দিতে, কিন্তু উৎস নিজেকে শান্ত করে বলল, কুল ডাউন উৎস, কুল ডাউন। বেশি মাথা গরম করলে আজ তোর ইজ্জত একেবারে ফালুদা হয়ে যাবে। শ্বশুরবাড়ি এসে বউয়ের জামা সালোয়ার পরে ঘুরতে হবে। আদ্রি, উৎসের মুখে আদ্রি নামটা শুনে আদ্রির গায়ে কাটা দিয়ে উঠল। অন্যরকম ভালো লাগা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। আদ্রি তোতলাতে তোতলাতে বলল, জি বলুন। আমার একটা হেল্প করতে হবে। আপনি বললে আমি আমার প্রাণটাও আপনাকে দিয়ে দিতে পারি উৎস। আপাতত প্রাণ দিতে হবে না, প্যান্টটা দাও। মানে? আমি ভুলে শার্ট প্যান্টের বদলে তোমার সালোয়ার কামিজ নিয়ে এসেছি। ভালোই তো হয়েছে, আজকের মতো সালোয়ার কামিজ পরেই ঘুরুন না। এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আদ্রি। বলেই উৎস সাবান শ্যাম্পু নিচে ছুঁড়ে ফেলে দেয়। সাবান গিয়ে দরজার সামনে পড়ে। ঠিক তখনই আদ্রি শার্ট প্যান্ট নিয়ে দরজায় টোকা দেয়। উৎস গিয়ে দরজা খুলে দেয়। আদ্রি উৎসের হাতে কাপড় দেওয়ার জন্য পা বাড়াতেই সাবানের উপরে পা পিছলে গিয়ে উৎসের গায়ের উপরে পড়ে। উৎসের পায়ের তলায়ও শ্যাম্পু ছিল। উৎস ব্যালেন্স রাখতে না পেরে
আদ্রিকে নিয়ে নিচে পড়ে যায়। না চাইতেও কিছু সময়ের জন্য দুজনের অধর এক হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় আদ্রি। জীবনে প্রথম অধরে অধর ছুঁয়েছে তার। মুহূর্তের মধ্যে লজ্জায় দুই গাল রক্তিম হয়ে ওঠে। উৎসের চোখে চোখ রাখার সাহস হয় না তার। আদ্রি উৎসের চোখ থেকে চোখটা সরিয়ে নিতেই হুঁশ ফিরে উৎসের। উৎস তড়িঘড়ি করে উঠতে গিয়ে বুঝতে পারে তার পরনে থাকা টাওয়েলের গিঁটটা ঢিলে হয়ে এসেছে, যে কোনো সময় খুলে যেতে পারে। উৎস সন্তর্পণে আদ্রির উপর থেকে উঠে দেওয়ালের ওপর কয়েকটা ঘুষি মেরে দিয়ে বলল, ড্যাম ইট, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, সব এই ঠকবাজ মেয়েটার জন্য। মেয়েটার গালে দুইটা কষে থাপ্পড় দিতে পারলে মনটা একটু শান্ত হতো। আদ্রি ভেবেছিল উৎস হয়তো তার হাত ধরে তাকে নিচ থেকে তুলবে, কিন্তু উৎস নিচে উঠে গেলেও আদ্রি সেখানেই ঠাঁই পড়ে থাকে। এদিকে আদ্রির ভেজা কাপড়ে গা চুলকাতে শুরু করে। আদ্রি আস্তে আস্তে উঠে দাঁড়াতে গিয়ে আবারও পা পিছলে ফ্লোরে পড়ে যায়, যার দরুন ব্যথায় আর্তনাদ করে ওঠে আদ্রি। আদ্রির আর্তনাদ কর্ণপাত হতেই উৎস আদ্রির কাছে ছুটে এসে আদ্রির দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয়। আদ্রি উৎসের হাত না ধরে নিজেই আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ব্যাপারটাতে বেশ অপমান বোধ করে উৎস। উৎস কিছু বলতে গিয়েও আদ্রির অশ্রুভেজা চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। আদ্রির চোখের পানি মুছে বলল, আমি বাইরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে নিন। আপনি চেঞ্জ করে বের হলে আমি চেঞ্জ করব। তুমি বরং আগেই চেঞ্জ করে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। উৎসের কথা শুনে আদ্রি কোনো কথা না বাড়িয়ে থ্রি পিসটা চেঞ্জ করে একটা শাড়ি পরে রুমে এসে কোমরে মুভ ক্রিম লাগানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উৎস চেঞ্জ করে বেরিয়ে দেখে আদ্রি কোমরে মুভ লাগানোর চেষ্টা করছে। উৎসকে দেখেই আদ্রি নিজের শাড়িটা ঠিক করে নেয়। উৎস তৎক্ষণাৎই আদ্রির হাত থেকে মুভ ক্রিমটা নিয়ে আদ্রিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেই আদ্রির কোমরে ক্রিমটা লাগিয়ে দেয়। আদ্রি আবেশে চোখ বন্ধ করে বিছানার চাদরটা খামছে ধরে। তার ভেতরে তোলপাড় শুরু হয়ে যায়। বারবার কেঁপে কেঁপে ওঠে আদ্রি। শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এরই মধ্যে আদ্রির ফোন বেজে ওঠে। আদ্রির ফোনের স্ক্রিনে নাতাশা নামটা জলজল করতে দেখে নাতাশা সহ তার বাবা মা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল। এদিকে আদ্রির বাড়িতে বিয়ের ঝামেলা ছিল। এই জন্যই কয়েকটা দিন আদ্রি বাকি দুইটা টিউশনি থেকেও ছুটি নিয়েছিল। আজকেই তার ছুটির দিন শেষ। আগামীকাল থেকে আবারও পড়াতে যেতে পারবে। উৎসের সহ্য হচ্ছিল না আদ্রির। আদ্রির বারবার উৎসের থেকে পালাতে চাইছিল, কিন্তু সেটা মুখে বলতেও পারছিল না। অবশেষে নাতাশার কল্পে আদ্রি যেন আকাশের চাঁদ হাতে পেল। আমার বেবির বই খাতা নিয়ে টেবিলে ওয়েট করছে, জলদি পড়াতে চলে এসো। আপনারা গ্রাম থেকে চলে এসেছেন? হ্যাঁ, কিন্তু ম্যাম আপনাদের তো আজকে আসার কথা ছিল, আর আমার আগামীকাল থেকে পড়াতে যাওয়ার কথা। আমি কবে ফিরবো কি ফিরবো না সেটা নিশ্চয়ই তোমার থেকে জেনে নিব না। এই কয়দিনে আমার বেবির অনেক পড়া মিস হয়ে গিয়েছে, তুমি দ্রুত চলে আসো। সরি ম্যাম, আমি আজকে আসতে পারবো না। আসতে পারবে না মানেটা কি? তোমার মাস শেষে এতগুলো টাকা দেওয়া হয়, আমি কোনো এক্সকিউজ শুনতে চাইছি না। 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন আমার বেবির পড়ার টেবিলে পাই। আদ্রি কিছু বলার আগেই ইতি চৌধুরী সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আদ্রি বাড়িতে এত মেহমান রেখে কিভাবে বাড়ি থেকে বের হবে বুঝতে পারে না। তোকে এমন চিন্তিত কেন লাগছে রে মা? আর বইল না বাবা, নাতাশার আম্মু কল দিয়েছিল। তিনি এমন ভাব করেন যেন আমি তার মেয়ের টিউটর না, তাদের বাড়ির কাজের লোক। তিনি গ্রামে যাওয়ার আগে বলে গিয়েছিলেন 15 তারিখ থেকে পড়াতে যেতে। হুট করে এখন কল দিয়ে বলছে এক্ষুনি পড়াতে যেতে হবে। আচ্ছা মা, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি এই সম্পর্কটাকে মেনে নিয়েছিস, নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিস? না বাবা, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়। বিয়েটা যখন হয়েই গিয়েছে তখন আর আমার ফেরার কোনো রাস্তা নেই বাবা। মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হয়। আমি না হয় আমার স্বামীর সাথেই আপোষ করে চলবো। আমি তোর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম রে মা। তোর এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন আর তোর বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাতে হবে না। আমি তোর শ্বশুর বাড়ির সম্পর্কে যতটা শুনেছি, তারা মনে হয় না তোকে এখনো টিউশনি করতে দেবে। তুই আজকেই সবাইকে বলে দিয়ে আসবি তুই আর পড়াতে পারবি না। কিন্তু বাবা, কয়েক মাস পরে 3 জনেরই পরীক্ষা, আমারও তো একটা দায়িত্ব আছে।
আমি এইভাবে মাঝপথে সবাইকে ছেড়ে আসতে পারি না বাবা। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই কর। তবে এখন জামাইকে নিয়ে খেতে আয়। অনেকক্ষণ হলো তোরা এসেছিস, কিন্তু এখনো নাস্তা পানি কিছুই দেওয়া হলো না। তুই আর দেরি করিস না মা, জামাইকে নিয়ে আয়। আমি গিয়ে দেখি শাইলা কি করছে। তুমি যাও, আমি আসছি বাবা। উৎস আদ্রি আসা উপলক্ষে শাইলা পাকন পিঠা, তেলে ভাজা পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, ভাবা পিঠা সহ আরো হরেক রকমের পিঠা বানিয়েছেন। তিনি বড়লোক জামাইকে কিছুতেই হাতছাড়া করতে চাইছেন না। তাই তো তিনি সালমা তালুকদারের কাছে ফোন করে উৎসের পছন্দের সব খাবার রান্না করেছেন। আদ্রি উৎসকে নিয়ে আসতেই শাইলা খন্দকার ফ্লোরে একটা মাদুর পেতে দেয়। মাদুর দেখে উৎসের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে কখনো নিচে বসে খায়নি। প্লিজ একটু মানিয়ে নিন না, না হলে এগুলো মানুষ কষ্ট পাবে। প্রতি উত্তরে উৎস কোনো কথা না বলে চুপচাপ মাদুরে বসে পড়ে। যা দেখে খুশিতে চোখটা ছলছল করে ওঠে আদ্রির। উৎস আদ্রি দুজনের মতোই করে খাচ্ছে। এমন সময় আদ্রির নানি এসে বলল, এ কি রে আদু, তোরা আলাদা আলাদা থালে খাচ্ছিস কে রে? বিয়ার পরে স্বামী বউ দুইজনে এক থালে খাতি হয়, তাহলে দুজনের মধ্যে মায়া মমতা প্রেম ভালোবাসা মহাব্বত বাড়ে। তার কথা শুনে মনে মনে উৎস তার ছেলের হাসি হেসে বলল, আমার জীবনে যার কোনো অস্তিত্বই নেই, তার প্রতি কি আদৌ আমার মায়া মমতা ভালোবাসা বাড়বে? আদ্রি উৎসের মনের অবস্থা বুঝতে পেরে বলল, ওই বাড়িতে আমরা তো একই প্লেটে খাই নানি, কিন্তু এখানে সবার সামনে খেতে উনি ইতস্ত বোধ করছেন। নতুন জায়গা, নতুন মানুষ, বুঝতেই তো পারছো। ও মা, সে কি কথা? সে কি বেডা মানুষ নি? বেডা মানুষের ইতস্ত বোধ করার কি আছে? হয়তো লজ্জা পাচ্ছে। আমরা পরের মানুষ নি, আমরাই তো। আমগোর সামনে আবার কিসের লাজ লজ্জা? থাক না নানি, তুমি আর জোর করো না। বলতেই উৎস সবাইকে অবাক করে দিয়ে নিজের প্লেট থেকে এক লোকমা খাবার আদ্রির মুখের সামনে তুলে ধরে। উৎস তাকে নিজের হাতে খাইয়ে দিবে, এটা স্বপ্নেও ভাবেনি আদ্রি। আদ্রির খুশিতে চোখ দিয়ে পানি চকচক করে ওঠে। যা দেখে উৎস বলল, নাও হাঁ করো। উৎস কথাটা বলা মাত্রই আদ্রি কাল বিলম্ব না করে উৎসের হাতের খাবারটা নিজের মুখে পুরে নিয়ে তৃপ্তি সহকারে খেতে থাকে। তার কেমন যেন সুখ সুখ অনুভব হয়। সবটা স্বপ্নের মতো লাগে আদ্রির কাছে। আদ্রি নিজেকে সঠিক প্রমাণ করতে নিজে নিজের গায়ের চিমটি কাটে। যখন ব্যথা পায় তখন বুঝতে পারে সে স্বপ্ন নয়, বাস্তবেই রয়েছে। আমি তোমাকে খাইয়ে দিলাম, এবার আমাকে খাইয়ে দাও। কথাটা শোনা মাত্রই চোখটা বড় বড় হয়ে যায় আদ্রির। আদ্রি প্লেট থেকে এক লোকমা খাবার তুলে উৎসের মুখে দিতে গিয়ে হাত পা ক্রমশ অবশ হয়ে আসে তার। আদ্রির কাপা কাপা হাত দেখে উৎস নিজেই আদ্রির হাত থেকে খাবারের লোকমাটা মুখে পুরে চিবোতে থাকে। ইস, আজকে সকাল থেকে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত কিছুর পরেও আমি মানুষটার সামনে দাঁড়াবো কিভাবে? তার চেয়ে বরং মানুষটা রুমে আসার আগেই আমি নাতাশাকে পড়াতে চলে যাই, তাহলে আর মানুষটার মুখোমুখি হতে হবে না আমাকে। হ্যাঁ, তাই করি বলেই আদ্রি আলমারি খুলে তার পছন্দের বোরখাটা খুঁজতে থাকে। আদ্রি সবে মাত্র বোরখাটা হাতে নিয়েছে, ঠিক তখনই দরজা লাগানোর শব্দ শুনতে পায়। আদ্রি তৎক্ষণাৎ পেছনে ফিরে উৎসকে দেখতে পায়। উৎসকে দেখা মাত্রই আদ্রি আলমারিটা বন্ধ করে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই উৎস আদ্রির হাতটা টেনে ধরে। আদ্রি তাল সামলাতে না পেরে উৎসের শার্টটা খামছে ধরে। এসব কিছু তোমার প্ল্যান করা, তাই না? তুমি ওই বুড়িদের এইসব শিখিয়ে পড়িয়ে দিয়েছো, তাই না? এসব আপনি কি বলছেন উৎস? আমি কেন নানিকে এইসব শিখিয়ে দিব? কেন আবার? আমার স্ত্রীর অধিকার পাওয়ার জন্য, যাতে করে আমার কাছাকাছি আসতে পারো, আমার স্ত্রী হয়ে উঠতে পারো। কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, সফল হতে পারবে না। আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না, কখনো না। বলেই উৎস এক প্রকার আদ্রিকে ছুঁড়ে নিচে ফেলে দেয়, যার দরুন আদ্রি কোমরে আবারও বেশ ব্যথা অনুভব করে। কিন্তু উৎসকে ব্যাপারটা বুঝতে না দিয়েই আদ্রি নিচে থেকে উঠে উৎসকে কিছু বলতে যাবে, তার আগেই উৎসের ফোনটা বেজে উঠল। কিছু বলবেন মিস্টার জাহিন তালুকদার? আমি তোমার বাবা হই উৎস, আর কত অভিমান করে থাকবে আমার উপর? কতগুলো বছর হয়ে গিয়েছে তুমি আমাকে বাবা বলে ডাকো না। আমি সবসময় চাতক পাখির মতো বসে থাকি, মনে হয় এই বুঝি আমার উৎস আমাকে বাবা বলে ডাকবে, বাবা ডেকে আমার অশান্ত হৃদয়টাকে কোমল করবে। কিন্তু না,
দিন যায়, মাস যায়, সপ্তাহ, বছর পেরিয়ে যায়, অথচ আমার ছেলে আমাকে বাবা ডাকে না। তুমি তো বিয়ে করেছো, দোয়া করি খুব শীঘ্রই আল্লাহ তাআলা তোমাকে যেন সন্তান দান করেন। নিজে যখন বাবা হবে তখন আমার জ্বালা, আমার কষ্টটা বুঝতে পারবে উৎস, বুঝতে পারবে বাবা ডাক শোনার মধ্যে কত শান্তি পাওয়া যায়। জাহিন তালুকদারের কথায় উৎসের চোখ ভিজে আসে। জাহিন তালুকদারের সাথে অভিমান করে তাকে বাবা ডাকে না উৎস, এতে নিজেও ভেতরে ভেতরে যন্ত্রণায় ভোগ করে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। উৎস সন্তর্পণে চোখের পানি মুছে বলল, কি জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। তুমি দেশে ফেরার পর থেকেই তোমাকে বলছি আমার বিজনেসটার একটু দায়িত্ব নাও। আমার নিজেরও তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কিছু বলা তো যায় না। আমি চাচ্ছি তুমি একটু একটু করে বিজনেসে ইনভলভ হও। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমাকে কি করতে হবে তাই বলেন। আজকে ফারুক চৌধুরীর সাথে আমার একটা মিটিং ছিল, একটা হোটেলে মিট করার কথা ছিল আমাদের, কিন্তু হুট করে ফারুক চৌধুরী নাকি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। আমি চাই আজকের ডিলটা তুমিই ফাইনাল করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বেটা, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি ফারুক চৌধুরীকে চিনি। তার মেয়ে নাতাশার জন্মদিনের পার্টিতে আমিও সেখানে গিয়েছিলাম। ফোন কেটে দিয়ে অদ্রির রুমে গিয়ে আদ্রির শার্ট প্যান্ট গুছিয়ে রাখছে। উৎস ব্যাপারটা দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফারুক চৌধুরীর সাথে মিট করতে যাওয়ার জন্য রেডি হয়। তাকে রেডি হতে দেখে আদ্রি মনে করে উৎস হয়তো তাকে রেখেই বাড়িতে চলে আসতে চাইছে। তবুও শিওর হওয়ার জন্য আদ্রি উৎসের দিকে এগিয়ে এসে বলল, আপনি কি তখনকার ব্যাপারটা নিয়ে রেগে আছেন? সামান্য একটা বিষয়কে ইস্যু করে কাউকে কিছু না জানিয়ে ওই বাড়িতে চলে যাচ্ছেন? আমিও কি যাব আপনার সাথে? আমরা তো আজকেই আমিও এই কি যাব বাড়িতে এলাম, আপনার সাথে? কটা দিন এখানে থাকি? আমরা তো আদ্রি আজকেই এ একটার পর বাড়িতে একটা এলাম। প্রশ্ন করতেই থাকে, কটা কিন্তু দিন উৎস থাকি কোনো এখানে? উত্তর দিচ্ছে না দেখে আদ্রি আদ্রি একটার পর আবারও একটা বলল, প্রশ্ন করতে থাকে, কোথাও যাচ্ছেন আপনি? কিন্তু কি উৎস হলো, কোনো কথা উত্তর বলছেন দিচ্ছে না না কেন? দেখে আদ্রি আবারও তোমাকে বলল, কৈফিয়ত কোথায় দিতে যাচ্ছেন বাধ্য নই আপনি? আমি। আপনাকে না দেখতে কি পেলে হলো, কথা মা বলছেন না বাবা কেন? তো জিজ্ঞাসা করবে আপনার কথা, তোমাকে কৈফিয়ত তখন আমি দিতে বাধ্য তাদেরকে কি নই আমি। জবাব দিব? আদি তার বিষয়ে সত্যটা তুমি না এই জানা বিষয়ে পর্যন্ত নিশ্চিত থাকো আমি বলে এই উৎস বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কোথাও যাচ্ছি না। তুমি তার এই যাওয়ার বিষয়ে নিশ্চিত কিছুক্ষণ পরে থাকো, আদ্রিও এটা বলেই বোরকা উৎস হিজাব পরে বেরিয়ে পড়ে। নাতাশার বাড়িতে তারও আসার যাওয়ার জন্য কিছুক্ষণ বেরিয়ে পরে পড়ে। আদ্রিও বোরখা পরে হেজাব পরে চলবে নাতাশাদের ইনশাআল্লাহ। বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ে। উৎস ফারুক চৌধুরীর সাথে মিটিং শেষ করে নিজেদের মধ্যে আলাপ করতে থাকে। তাদের আলাপচারিতার মধ্যে নাতাশা সেখানে এসে উপস্থিত হয়। নাতাশাকে দেখে ফারুক চৌধুরী বলল, কিছু কি বলবে মামুনি? আচ্ছা বাবা, মম সবসময় ম্যামের সাথে এত খারাপ ব্যবহার কেন করে বলো তো? ম্যাম কত ভালো একটা মেয়ে, অথচ মম সবসময় ম্যামকে বাজে কথা বলে। কেন মা, কি হয়েছে? ম্যাম বারবার বলছে সে আজকে পড়াতে আসতে পারবে না, কিন্তু মম এটা কিছুতেই মানতে রাজি নন। একদিন না পড়লে কি এমন ক্ষতি হতো বলো তো পাপা? হয়তো ম্যাম অসুস্থ, এই জন্যই আসতে চাইছে না। তুমি বরং আদ্রিকাকে কল দিয়ে বলে দাও যে আজকে তার আর পড়াতে আসতে হবে না, পাপা না করে দিয়েছে। আদ্রি নামটা শোনা মাত্রই চমকে ওঠে উৎস। উৎস গল্পে গল্পে ফারুক চৌধুরীকে বলল, এই আদ্রিটাকে? আদ্রিকা খন্দকার, নাতাশার হোম টিউটর, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক সহজ সরল ভদ্র একটা মেয়ে। পার্সোনালভাবে তাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার ওয়াইফ কেন জানি মেয়েটাকে পছন্দ করে না। ফারুক চৌধুরীর কথা শুনে উৎসের বুঝতে আর বাকি রইল না তিনি ঠিক কার কথা বলছেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। এই আদ্রির কি কোনো ছবি হবে? না মানে আমি একজন আদ্রিকে চিনি তো, সেই আদ্রি আর এই আদ্রি কি একজন কিনা সেটাই দেখবো আর কি। উৎসের কথা শোনা মাত্রই নাতাশা তার ফোন থেকে আদ্রির একটা ছবি বের করে উৎসের হাতে দিল। ছবিটা দেখা মাত্রই উৎসের হার্টবিট বেড়ে গেল, তার হাত কাঁপতে শুরু করলো। উৎস মনে মনে বলল, এটাই তো আমার সন্ধ্যা কন্যা। তার মানে সেদিন সন্ধ্যাবেলায় আমি আদ্রিকে দেখেছিলাম, আদিকে নয়। আদি আমাকে মিথ্যা বলেছে, ঠকিয়েছে আমাকে, আর আমি কিনা আদ্রিকে ভুল বুঝলাম। আমি কিভাবে আমার ভালোবাসাকে চিনতে পারলাম না? এখন আমি আদ্রির মুখোমুখি কিভাবে দাঁড়াবো? আমার এই ভুলের জন্য আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আদ্রি নাতাশাকে পড়ানোর জন্য তাদের বাড়িতে এসে ড্রয়িং রুমে উৎসকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। সে তৎক্ষণাৎই বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই উৎস এসে আদ্রিকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায়
হতভম্ব হয়ে যায় আদ্রি। আদ্রি মনে করে উৎস হয়তো তাকে আদিতা ভেবে জড়িয়ে ধরেছে। এই জন্যই সে উৎসের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে বলল, আপনি আবারও ভুল করছেন উৎস। আমি আদিতা না, আদ্রি। আমি জানি তুমি আদ্রি, সাথে এটাও জানি তুমি আমার সন্ধ্যা কন্যা, যার সাথে এক সন্ধেবেলায় এই চৌধুরী ভিলায় আমার দেখা হয়েছিল। এসব আপনি কি বলছেন উৎস? তুমি যে আমার সন্ধ্যা কন্যা, এটা তুমি জানার পরেও এত বড় একটা সত্যি আমার থেকে কেন লুকিয়ে গেলে আদ্রি? কেন আমাকে তিলে তিলে পুড়িয়ে মারলে? বুঝতে পেরেছি, আমি তোমাকে না চিনে কষ্ট দিয়েছিলাম, এই জন্য তুমি আমার উপরে প্রতিশোধ নিলে, তাই না? আদ্রি ঠিক কি উত্তর দেবে জানা নেই তার। সে তো নিজেও জানতো না সেই উৎসের সন্ধ্যা কন্যা। উৎস যে মেয়েটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সেই মেয়েটা আদি নয়, বরং সে নিজেই। আদ্রি কি বলবে বুঝতে না পেরে বলল, আমি নিজেও জানতাম না আমিই আপনার সন্ধ্যা কন্যা। আদি আমাকে বলেছিল আদির সাথেও কোনো এক সন্ধ্যাবেলায় আপনার দেখা হয়েছিল, এজন্যই আপনি আদিকে সন্ধ্যা কন্যা বলে ডাকেন। জানো আদ্রি, আমি না অনেক বোকা। তোমার বোনটা আমাকে কত সহজে বোকা বানিয়েছে। তোমার সাথে যখন আমার দেখা, তখনই তোমার মায়াবী চোখের মায়ায় পড়ে যাই আমি। কিন্তু তোমার নাম পরিচয় কিছুই জানা ছিল না আমার। আমি পরের দিন আবারও সেই জায়গায় ছুটে আসি যেখানে তোমার আমার প্রথম দেখা হয়েছিল। ঠিক তখনই আমি তোমার মতো কালো বোরখা পরা একটা মেয়েকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখি। দারোয়ান আঙ্কেলের কাছ থেকে জানতে পারি মেয়েটার নাম আদিতা। ব্যাস, আমি সেই দিনই তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। কিন্তু প্রথম থেকেই আদিকে নিয়ে আমার মনে সন্দেহ জেগেছিল। আবার এটাও মনে হচ্ছিল হয়তো সবটা আমার মনের ভুল। তবে আজ বুঝতে পারছি আমি সঠিকই ছিলাম। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমি খাঁটি সোনা চিনতে ভুল করেছিলাম। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, তবুও বলছি পারলে আমাকে তুমি ক্ষমা করে দাও। বলেই উৎস আদ্রির পা জড়িয়ে ধরল। আদ্রি ততক্ষণই নিজের পাটা ছাড়িয়ে নিয়ে বলল, ছি ছি, এসব আপনি কি করছেন উৎস? আপনি মানুন আর না মানুন, আমি আপনাকে আমার স্বামী হিসাবেই মনে প্রাণে বিশ্বাস করি। আপনার প্রতি কোনো অভিযোগ নেই আমার। আপনি আমার সাথে যা যা খারাপ করেছেন সেসব না হয় আমাকে একটু ভালোবেসে উসুল করে দিবেন। উৎস তৎক্ষণাৎই আদ্রিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে আর কোনো কষ্ট দিব না আমি। আজ থেকে তোমার সুখের দিন শুরু হলো। কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে তোমার চোখের পানি আমি আসতে দিব না। নতুন করে সবটা শুরু করব আমরা। দেখো, আমরা অনেক ভালো থাকবো, অনেক। ভাইয়া, তুমি রোজ সন্ধ্যাবেলায় এখানে এসে চোখের পানি কেন ফেলো বলো তো? যা হবার হয়ে গিয়েছে। তুমি হাজার চোখের পানি ফেললে, কান্না করলেও সে চলে গিয়েছে, সে আর ফিরে আসবে না ভাইয়া। তুমি কেন বুঝতে চাইছো না? ভাবিমণি আমাদের মাঝে নেই। আজ থেকে 5 বছর আগে সে মারা গিয়েছে। তুমি কি ভুলে গিয়েছো সেই দিনটার কথা? সেই দিনটার কথা আমি চাইলেও ভুলতে পারি না রে উপমা। সেদিনই আমি জানতে পেরেছিলাম আদ্রিই আমার সন্ধ্যা কন্যা। আমরা নতুন করে বাঁচার অঙ্গীকার করেছিলাম। বিয়ের পর প্রথমবার কিছু সময় দুজনে একান্তে কাটিয়েছিলাম। দুজনে মিলে আড্ডা, খাওয়া দাওয়া, শপিং শেষ করে গাড়িতে বসার পর দেখি আমার পকেটে মোবাইল ফোনটা নেই। আমার ফোন ভুলে কোনো একটা দোকানে রেখে এসেছি। আমি আদ্রিকে গাড়িতে বসিয়ে রেখে আবারও শপিং মলে গিয়েছিলাম। মলের বেশ খানিকটা দূরে আমার গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলাম। আমি মল থেকে বের হতেই দেখি রাস্তায় আনুমানিক 4 বছরের একটা ছোট্ট ছেলে কান্না করছে। আর দূর হতে একটা ব্রেক ফেল করা মালবাহী গাড়ি বাচ্চাটার দিকে ধেয়ে আসছে। আদ্রি হয়তো সেটা দেখেই বাচ্চা ছেলেটাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু মেয়েটা তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিল। আদ্রি ছেলেটাকে কোলে নিয়ে দৌড় দিতে গেলেই বোরখার সাথে বেঁধে রাস্তায় পড়ে যায়, যার ফলস্বরূপ বাচ্চা ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়ে। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে গেলেও বেঁচে ফেরেনি আমার সেই সন্ধ্যা কন্যা। আমি চিৎকার করে দৌড়ে এসেও কিছুই করতে পারিনি। চোখের সামনে মালবাহী গাড়িটা আমার সন্ধে কন্যার কোমল দেহটাকে পিষে দিয়ে চলে যায়। আমি দৌড়ে গিয়েও আদ্রির মাথাটা আমার কোলের ওপরে রাখতেই আদ্রি কাঁপা কাঁপা স্বরে বলেছিল, আমাকে একবার ভালোবাসি বলবেন উৎস? আমি ভালোবাসি বলে আদ্রির কপালে চুমু দিতেই আদ্রি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিশ্বাস কর উপমা, আমি যদি জানতাম
আদ্রিকে ভালোবাসি কথাটা বললেই আদ্রি আমাকে ছেড়ে চলে যাবে? তাহলে আমি কখনোই আদ্রিকে ভালোবাসি কথাটা বলতাম না। যা হবার হয়েছে ভাইয়া, এখন সেই সব ভেবে কোনো লাভ নেই। তুমি বাসায় চলো তো, সবাই তোমার জন্য টেনশন করছে। তুই যা, আমি আমার সন্ধ্যাবেলাটা আমার সন্ধে কন্যার সাথে কাটাতে চাই। উপমা জানে হাজারবার বললেও উৎস এখান থেকে বাসায় ফিরবে না। 5 বছর যাবৎ তার বাসার সবাই এটা দেখে আসছে। উৎস রোজ সন্ধেবেলায় আদ্রির কবরের পাশে বসে থাকে, নিজের মতো করেই বকবক করে। কখনো বা উচ্চস্বরে হেসে ওঠে, কখনো বা হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার মুখে সবসময় একটা কথাই আওড়াতে থাকে, মনে পড়ে তোমায় সন্ধ্যাবেলায়।